প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। নিস্তব্ধ জ্যোৎস্না রাতে খুটখুটে অন্ধকারে ল্যাম্প পোস্টের সামনে রেইনকোট পরা একটা ছেলে, মাথায় তার ইয়া বড় একটা টুপি দেওয়া, হাতে তার জ্বলন্ত সিগারেট। মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ সময় পরে একটা কালো গাড়ি ছেলেটার সামনে এসে থামলো। গাড়িটা থেকে দুটো ছেলে নামলো। নেমে ছেলেটার হাতে একটা ফাইল দিয়ে বলল, ভাই, সব এইখানে সাজানো মিশন, এর তথ্য আপনি পেয়ে যাবেন। ভাই, আপনার সাথে আমি থাকলে ভালো হতো। আমি চাই না আপনি একা যান। তুই হয়তো ভুলে যাচ্ছিস, তোর ভাই উপরের জনকে ছাড়া এই পৃথিবীতে কাউকে ভয় পায় না। আমার প্রয়োজন হলে অবশ্যই আমি তোদের বলবো। দিল্লিতে জাহাজে করে সব মালগুলো পৌঁছে দিয়েছি, কিন্তু ভাই, রাকিব ইদানিং কেমন জানি কাজ গড়বড় করছে। আমার কাছে ঠিক লাগছে না। ও কি 2 নাম্বারই কাজ শুরু করলো? চিন্তা করিস না, আমি সব সামলে নিব। শুধু দিল্লিতে ছড়িয়েতে কিং বাংলাদেশে একটা ধামাকা দিবে। ছেলে দুটো ওইদিকে যায়। ময়লাযুক্ত কাপড় পরা একটা ছেলে মাঝ রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। সামনে থাকা ভার্সিটিটাকে এক মনে তাকিয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছেলেটা ভার্সিটিটার মধ্যে নতুন অ্যাডমিশন নিয়েছে, তাই ভালো করে ভার্সিটিটা দেখছে। ছেলেটা একটা তীব্র নিঃশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়। ছেলেটা যখন ভার্সিটির মেইন গেট দিয়ে প্রবেশ করবে, ঠিক তখনই সামনে থাকা দারোয়ান ছেলেটাকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে লাগলো, বাবা, তোমাকে তো আগে কখনো ইউনিভার্সিটিতে দেখিনি, আর আমি যতটুকু জানি ইউনিভার্সিটিতে যত ছেলে মেয়েরা আসে ওরা সবাই অনেক ধনী পরিবারের, কিন্তু তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে না তুমি এখানকার স্টুডেন্ট। চাচা, যদি পোশাকে মানুষ চেনা যেত তাহলে হয়তো প্রাকৃতিক আর কখনো বদলাতো না। আমি এখানে নতুন অ্যাডমিশন নিয়েছি নিজের ট্যালেন্টের জন্য। এই যে আমার গাট। দারোয়ান চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। ঠিকই তো বলেছে ছেলেটা, মানুষকে কখনো তার পোশাক দেখে বিচার করতে নাই। হয়তো ছেলেটা গরিব হতে পারে। দারোয়ান লোকটা আর কিছু না বলে সামনে থাকা ছেলেটাকে ভেতরে প্রবেশ করতে দেয়। আজ প্রকৃতি জানালো দিচ্ছে, তীব্র আকাশের কিরণ মনে হচ্ছে বেড়েই যাচ্ছে। আশেপাশের পাখিগুলো মনে হচ্ছে কিছু জানি ইঙ্গিত দিচ্ছে। নিলয় নামের ছেলেটা বড়ই অদ্ভুত। ছেলেটাকে যেমন সহজ সরল মনে হয়, ছেলেটা তেমন সহজ সরল না। কারণ ছেলেটার কথার মধ্যে অনেক রকম অন্যরকম একটা ব্যাপার আছে। লুক লেজে মেইন গেট দিয়ে ছেলেটা প্রবেশ করে। ছেলেটা এদিক ওদিক ছেলেটার ক্লাস খুঁজতে ছিল। ঠিক তখনই ছেলেটা কারো একটা পায়ের সাথে পা লেগে পড়ে যায়। পেছনে তাকিয়ে দেখে দুটো ছেলেগুলো। কিরে, তুই অন্ধ নাকি? দেখে চলতে পারিস না? আর 1 মিনিট, তুই এখানে কি করছিস? এখানে তো তোকে মনে হচ্ছে না যে বাদাম বিক্রি করতে আসলি নাকি? ধুর, আমার মনে হয় টাকা তুলতে আসছে, পেটে খাবার নেই। দেখিস না জামার কি অবস্থা। নিলয় মাথা নিচু করে চুপ করে রইল। নিলয়ের আচরণ দেখে রাহাত নামের ছেলেটা নিলয়ের কলার ধরে বলতে লাগলো, এই কিরে, তোকে কিছু বলছি, তোর কি কানে যাচ্ছে না আমাদের কথা? জি ভাইয়া, বলুন। কি রে, কই কি? আমরা কি ওরে বলতাম যে বস আমাদের প্যান্টের চেনটা লাগিয়ে দিন? হা 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 হা। ভাই, আমার সাথে এমন করছেন কেন? আমি কি করেছি? আমি তো এখানে নতুন অ্যাডমিশন নিয়েছি, এখানে পড়তে এসেছি। এখানে কারা পড়তে আসে জানিস? ঢাকা শহরের সব থেকে বড় লোকের ছেলে মেয়েরা। আর তোর মতো একটা খ্যাত এখানে পড়তে আসছে, সেটা আবার আমাদের বিশ্বাস করতে হবে? তখন নিলয় ওদের তার অ্যাডমিশন লেটারটা দেখিয়ে, ওরা নিলয়ের অ্যাডমিশন লেটারটা দেখে একটু অবাক হলে ও পরে বলল, তুই কিভাবে অ্যাডমিশন পাইছস তা আমরা জানি না, কিন্তু আজকে আমাদের মনটাকে এনজয় করতে তোর সাথে আমরা র্যাকিং করব। ভাই, আমাকে ছেড়ে দিন।
আমার সাথে এমন করছেন কেন? রিফাত, ওরে নিয়ে আয় গেটের সামনে। দেখ, ওখান দিয়ে কিন্তু নীলা ম্যাডাম আসবে, তখন কিন্তু কাজ শুরু করবি। রাহাত নামের ছেলেটা নিলয়ের কলার ধরে গেটের সামনে নিয়ে যায়। তখনই কলেজের গেট দিয়ে নীলা ম্যাডাম প্রবেশ করতে লাগলো। নীলা ম্যাডাম এই কলেজের সব সুন্দরী মেয়ে। এখানে সব ছেলে নীলা ম্যাডাম ম্যামকে পছন্দ করে, কিন্তু আজ পর্যন্ত তাকে সামনে গিয়ে ভালোবাসার কথাটা কেউ বলতে পারেনি। কারণ নীলা হচ্ছে এই শহরের কমিশনার আফজল সাহেবের একমাত্র মেয়ে। নীলা ম্যাম যখনই কলেজের সামনে আসে তখনই রাহাত নিলয়কে একটা ধাক্কা দেয় নীলা ম্যামের ওপর। নিলয় গিয়ে নীলা ম্যামের ঘায়ে গিয়ে পড়ে। নিলয়ের ঘায়ের ওপর নীলা ম্যাম এসে পড়ে। নীলা ম্যাম নিলয়ের থেকে ওঠেই। কুত্তার বাচ্চা, তোর সাহস কত বড়, আমার গায়ে এসে পড়িস, ছোট লোকের বাচ্চা। আসলে আপা, চুপ, তোদের মতো ছোট লোকদের আমার ভালোই জানা আছে। তোকে তো আমি আগে কখনো এই কলেজে দেখিনি। তখনই রাহাত সহ সবাই নীলা ম্যামের সামনে চলে আসে। ম্যাম, ছেলেটা আপনাকে কি করেছে? আর এই ছেলেটা নতুন এখানে অ্যাডমিশন নিয়েছে। আপনি ক্লাসে যান, আমরা দেখছি। তখন রাহাত বলে, এই বলে রাহাত ও রিফাত সহ নিলয়কে বেদুর পিটাতে লাগলো। ভার্সিটির সবাই এসব দেখছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না, কারণ রাহাত ও রিফাত এমন কাজ প্রায় করে, আর রাহাত এর বাবা হচ্ছে এই শহরের এমপি। তাই ভয়ে কেউ রাহাতের ওপরে কোনো কথা বলে না। রাহাত নিলয়কে একটা হক স্টিক দিয়ে পেটাতে পেটাতে তার হক স্টিক 2 টুকরো হয়ে যায়। তারপর ও যেন নিলয়ের কিছুই হচ্ছে না। রাহাত ভাবছে যে এত ছেলেকে পেরেছি, সবাই ছাড়ার জন্য অনেক কথা বলেছে, কিন্তু এই নিলয় নামে ছেলেটা কিছুই বলছে না। এটা দেখে রাহাত কিছুটা অবাক হলো। শিফাত তখন বলতে লাগলো, ওই প্রিন্সিপাল আসছে, চল এখন, ওরে পরে দেখে নিব। প্রিন্সিপাল আসাতে রাহাত ও রিফাত ওখান থেকে চলে গেল। নিলয়ের পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে, তাই এই অবস্থায় হয়তো আজ ক্লাস করতে পারবে না নিলয়। এটা ভেবে নিলয় ভার্সিটি থেকে পেছনের গেটের সামনে যেতে দেখে একটা ছোট্ট পুকুর। নিলয় গিয়ে ওই পুকুর পাড়ে একটা আম গাছের সামনে বসে নিজের গায়ে লাগা রক্তগুলো পরিষ্কার করে নেয়। নিলয় কিছু একটা ভেবে কাকে যেন একটা কল করে উঠল। কল করতেই ওই পাশ থেকে লোকটা বলে ওঠে, ভাই, আজকে খবর পেয়েছি রফিক সাহেব নাকি আসাদের সাথে ডিল করতে যাবে। ভাই, আজকে রাতে আপনার মিশন যেতে হবে। আর হ্যাঁ, আপনার জন্য কি কিছু করব থাকার জন্য? না, কিছু দরকার নেই, আর তুই রাতে আমার গাড়িটা পাঠিয়ে দিস। নিলয় এটা বলে কলটা কেটে দেয়। নিলয় নামের ছেলেটা খুবই অদ্ভুত, কেউ আজও বুঝতে পারেনি তার কথার রহস্য। ছেলেটা কখন কি করে মনে হয় সে ছাড়া আর কেউ জানে না। এই মাইন্ড শহরে শুধু মাইন্ড গেমাররাই বেঁচে থাকে, তার মধ্যে একজন হচ্ছে নিলয়। ছেলেটা কেন এই ভার্সিটিতে আসছে আর কোথা থেকে আসছে কেউ জানে না। তখন হঠাৎ করে নিলয় ওই পুকুর পাড় থেকে ওঠে, পেছনের গেট দিয়ে বের হয়ে যায়। রাস্তার মাঝধারে এসে পকেট থেকে একটা সিগারেট নেয়। দ্বিতীয় পকেটে হাত দিতে খেয়াল করে মিষ্টা নেই, হয়তো রাহাতের সাথে পকেট থেকে পড়ে গেছে। তাই নিলয় একটু আসতে দেখে সামনে একটা টমটম দোকানে গিয়ে দেখে একটা ছোট মেয়ে দোকানে বসে আছে। তখন নিলয়কে দেখে ছোট মেয়েটা বলে, ভাইজান, আপনার কি কিছু লাগবে? আমাকে একটা ম্যাক্স বক্স দাও তো। পিচ্ছি মেয়েটা যখনই নিলয়কে ম্যাক্স বক্স দিতে যাবে তখন কোথা থেকে কয়টা ছেলে আসে। এই, তোর বাপ কই? বসের টাকা দেয় নাই কেন? আমার বাবা অনেক অসুস্থ, আমি এই দোকান থেকে যা পাই তা দিয়ে আমার বাবার ওষুধ কিনে শেষ হয়ে যায়। এই মেয়ে, বস এসব শুনতে আমাদের পাঠায়নি। বস বলেছে টাকা না পেলে তোকে নিয়ে যেতে, তোকে চালান করে বসের টাকা উঠাবে। পিচ্ছি মেয়েটাকে ছেলেগুলো তুলে নিয়ে যেতে গেলে
নিলয় ছেলেগুলোর সামনে আসে, এসে বলে ওঠে, কত টাকা পাবে তোমরা? একবারে 50,000। আমি দিয়ে দেবো টাকা, মেয়েটাকে ছেড়ে দে। তখন একটা ছেলে নিলয়ের সামনে এসে বলে, তোর তো নিজেরই ঠিক নেই, তুই আবার আমাদের টাকা দিবি? ফকিরের বাচ্চা, সর সামনে থেকে, না এখানে মেরে পুঁতে দিব। নিলয় হালকা একটা মুচকি হাসি দেয়। হাসি দিয়ে পিছনে থাকা মিনি 1.66 পিস্তলটা বের করে ছেলেগুলো পিস্তলটা দেখে নিমেষেই মনে হয় ওদের হাসিটা উদাও হয়ে যায়। ছেলেগুলো আর সামনে না তাকিয়ে পিচ্চি মেয়েটাকে ছেড়ে প্রাণপণে দৌড়তে লাগে। মনে হচ্ছে ওদের সামনে কোনো হিংস্র পশু ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন মেয়েটা নিলয়ের সামনে আসে, এসে বলে, ভাইয়া তুমি কি পুলিশ? তোমার কাছে পিস্তল যে। আর নিলয় মিনাকে কিছু আর বলতে না দিয়ে নিজেই বলতে লাগলো, হাতে পিস্তল হলে পুলিশ না, এটা আমার নিজের বন্ধু। বলতে গেলে এটা আমার জীবনের সাথে জড়িয়ে যাওয়া এক মায়া, যার থেকে কেটে ওঠা সম্ভব না। তোর আর কোনো সমস্যা নেই, ওই ছেলেগুলো আর তোর কাছে আসবে না। তোমাকে একটা কথা বলি। নিলয় মাথা নাড়ালো। আমার তো এই পৃথিবীতে বাবা ছাড়া কেউ নেই। আমার খুব ইচ্ছে ছিল আমার একটা বড় ভাই থাকবে, যে আমার সাথে সব সময় থাকবে। আমি কি তোমাকে ভাইয়া বলে ডাকতে পারবো? যখন তুই তোর মুখ দিয়ে আমাকে ডেকেছিলি, তখনই আমার এক পুরনো স্মৃতির জানাল দিচ্ছিল। তোর মায়া মুখ দেখে আমার কেন জানি না খুব আপন মনে হয়েছে। তাই তোর আজ থেকে কোনো সমস্যা নেই, আমি তোর বড় ভাই হিসাবে সবসময় পাশে আছি। আর কাল থেকে তুই স্কুলে যাবি, একটা লোক এসে তোকে নিয়ে যাবে। মিনা অনেকবার তার বাড়িতে যেতে বলেছে নিলয়কে। নিলয় মিনাকে আশ্বাস দিয়ে বলে যায় তার এক গন্তব্যস্থানে চলে যায়। নিলয় কাকে যেন কল করে, কল দিয়ে কিছু কথা বলে, তারপর ওখান থেকে চলে যায়। নিলয় মাঝ রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কিসের জন্য অপেক্ষা করছে নিলয়? একটু পর একটা কালো গাড়ি নিয়ে রাস্তার মাঝ ধারে দাঁড়ায়। গাড়ি থেকে একটা ছেলে নেমে আসে। ছেলেটা আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে ময়লাযুক্ত কাপড় পরা চুলগুলো এলোমেলো দাঁড়িয়ে আছে। নিলয় নামের ছেলেটি নিলয়কে সামনে দেখে গাড়ির ভিতর থেকে কাউকে কিছু একটা বলে কিছু সময় বাদে থেকে নামে। স্যুট টাই পরা একটা ভদ্রলোক গাড়ি থেকে নামে। হ্যাঁ, উনি হচ্ছে এই শহরের কমিশনার আফজাল সাহেব। আফজাল সাহেব নিলয়ের সামনে আসে, এসে বলে, তাহলে তুমি হচ্ছ নিলয়, যার কথা এমপি মতিউর রহমান স্যার বলেছে। নিলয় কিছু বলল না, মাথাটা নাড়ালো। নিলয়ের উত্তর পেয়ে আফজাল সাহেব নিলয়কে গাড়িতে উঠিয়ে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। একটু পর আফজাল সাহেবের বাসায় চলে আসে। নিলয় বাসার আশেপাশে পুলিশের গার্ড হবেই বা না? কমিশনার বলে কথা, কেনই বা গার্ড হবে না বলুন? বাড়িটাও বেশ বড় ও খুব সুন্দর। বাড়ির সামনে একটা সুইমিং পুল আছে, আর আশেপাশে অনেকগুলো ফুল গাছ লাগানো। নিলয় শুনেছে ও হচ্ছে আফজাল সাহেবের মেয়ে, তাই নীলাও এইখানে থাকবে। তখন আফজাল সাহেব নিলয়কে গাড়িতে থেকে নামিয়ে তার বাসায় নিয়ে যেতে সামনে নীলা দেখে তখনই নীলা বলে উঠল, বাবা, তুমি ক্ষেত গেও ছেলেটাকে এই বাসায় কেন এনেছো? দেখো মা, তোকে তো বলাই হয়নি, ওর নাম হচ্ছে নিলয়, আমার গ্রামের বাড়ির বন্ধুর ছেলে। তুই যে ভার্সিটিতে পড়াস সেখানেই ও অ্যাডমিশন নিয়েছে। কিন্তু তাই বলে তুমি এই ছেলেটাকে বাসায় নিয়ে চলে আসবে? দেখ মা, ও আজ থেকে এই বাসায় থেকে পড়াশোনা করবে। আমি ওর উপরের রুমটা দেখে দিচ্ছি। নীলা আর কোনো কথা বলল না, কারণ নীলা খুব একটা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কারণ নীলার সাথে ওর বাবা কোনোদিন এমন রাগী গলায় কথা বলেনি। আজ ওই ছেলেটার জন্য ওর সাথে এমন কথা বলেছে। তাই নীলা আর কিছু বলল না, ওখান থেকে চলে গেল নীলার রুমে। আফজাল সাহেব নিলয়কে উপরের রুম দেখিয়ে দিয়ে বলল, নিলয়, তুমি এখানে থাকবে, আর তোমাকে যে কাজের মিশন দিয়েছে সেই বিষয়ে আমরা পরে আলাপ করব। তুমি আপাতত এখনকার জন্য ফ্রেশ হয়ে নাও।
এটা বলে আফজাল সাহেব নিলয়কে রুম দেখিয়ে চলে যায়। আফজাল সাহেব রুম থেকে যাওয়ার পর কাকে যেন কল করে আর বলে, সব প্ল্যান মতো হয়ে গেছে, তোরা সব ঠিক কর। আমি আফজাল সাহেবের বাসায় ঢুকে গেছি, এখন শুধু বাকি কাজটা করতে হবে। এটা বলে নিলয় একটা মুচকি হাসি দেয়। বিষয়টা কেমন রহস্য, এখনো কেউ জানে না নিলয় ছেলেটাকে, কোথা থেকে আসছে, কি করে বা কি মিশন। আফজাল সাহেবের সাথে কিসের যে সম্পর্ক থাকলেও কেন নিলয় কল করে লোকটাকে, এসব বলেছে, কি মিশন করবে নিলয়, সব নিয়ে একটা রহস্যময় শহরে ধাঁধা। তার মনে একটা ধাঁধা কাজ করছে। আর নিলয় কেন নীলাকে তার অতীত জীবন ভাবলো, সব জানতে পারবেন। গল্পের সাথে থাকুন। নিলয় তার ব্যাগ থেকে ছোটবেলার একটা ছবি হাতে নিয়ে বলতে থাকে, আফজালের মধ্যে যখন জোনাকি পোকা দেখতে সুন্দর, ঠিক আজ সেই মুহূর্তটা তোমাকে দেখে মনে হয়েছে অনুপাখি আমার। ফুটকুটে অন্ধকারে রেনকোট পরা, মাথায় টুপি দেওয়া ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে। কারো জন্য মনে হচ্ছে অপেক্ষা করছে। কিছু সময় পর ছেলেটার সামনে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে একটি ছেলে নেমে সামনে রেনকোট পরা ছেলেটার সামনে একটি ছাতা ধরে। আর একটি ছেলে তার সামনে একটি চেয়ার আনে। রেনকোট পরা ছেলেটার সামনে চেয়ারটাই বসে পাশে দুইটা ছেলে তার দুই পাশে দাঁড়ায়। তাদের হাতে দুটো AK-47 হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর আরো দুইটা গাড়ি আসে। এই পরিবেশে ঘুটঘুটে অন্ধকারে কিছু জোনাকি পোকায়ের শব্দে আর কুকুর আওয়াজ আর কোনো শব্দ কানে আসছে না। এই মধ্যরাতে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। ভাই সবকিছু রেডি। চল কাজে যাই। ভাই একটা কথা, আমি এই মিশনে আজ যেতে পারবো না, আমার অন্য একটা কাজ আছে। হা, ঠিক আছে, যা তুই। ভাই বুঝতে পারলাম না, হাসছেন কেন? কিছু হাসির উত্তর হয় না রে। একটা কথা বলি তোকে, রাবণ যখন সীতামাকে অপহরণ করে নিয়ে যায়, তখন কিন্তু সে ছদ্মবেশ নিয়েই যায়। ভাই আমি কিছু বুঝতেছি না। তুই যা, আমি একাই মিশনে যাই। আর তুই ভালো করে জানিস আমি একাই কাজ করতে পছন্দ করি। সুমন গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। সুমনকে দেখে মনে হচ্ছে কিসের একটা ভয় আছে। ও জানে আজ নিলয়ের সামনে কথা বলতে খুবই ভয় পাচ্ছে। ওর বারে বারে মনে হচ্ছে কিছু না একটা ভুল ও করতে যাচ্ছে। নিলয় সুমনের দিকে তাকিয়ে একটা তীব্র হাসি দেয়। হাসিটা ছিল অতি ভয়ঙ্কর, একটি রহস্যের হাসি, যে হাসিটার কারণ ওর পাশে থাকা লোকগুলো বুঝতে পারে না। নিলয়ের পাশে থাকা রায়হান বলে ওঠে। নিলয় রায়হানের থেকে বক্সটা নিয়ে একাই গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। একটু পর নিলয় চৌরাস্তার সামনে এসে থামে। নিলয় সামনে দাঁড়িয়ে আছে MP মতিউর রহমান, তার আশেপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে পিস্তল হাতে নিয়ে। মতিউর রহমান নিলয়কে একা দেখে আর ওর হাতে বক্স দেখে বলে, তোমার সাথে আমার এটাই প্রথম ডিল, কিন্তু ভাবিনি দিল্লি শহরের রাজত্ব পাড়া এত বড় একজন মাফিয়া যে কিনা একাই ডিল করতে আসবে। মিস্টার মতিউর রহমান, আপনি হয়তো বা আমার সম্পর্কে ভালোভাবে না জেনে কথা বলছেন। আপনার বোঝার সাথে বলছি, দল বেঁধে তো কুকুরে আসে, কিন্তু শেষ সবসময় একাই শিকার করতে আসে। আমি সবসময় একাই ডিল করতে পছন্দ করি। এই নিন বক্স। নিলয় মতিউর রহমানকে তার হাতে থাকা বক্স দেয়। অতঃপর মতিউর রহমান নিলয়কে একটি কালো সুটকেস দেয়। নিলয় ব্যাগটা নিয়ে আসতে মতিউর রহমান হাসতে হাসতে বলে, হা হা হা, মিস্টার রকস্টার, তুমি যে এত বড় বোকা আমি কখনো ভাবিনি। তুমি ভেবেছ তুমি এখান থেকে এত সহজে চলে যেতে পারবে? হা হা হা, তোমাকে মারার জন্যই তো এত আয়োজন। আমি কি এখানে তোমাকে ডিল করতে এনেছি? শুধু খতম করতে এনেছি। নিলয় একটা মুচকি হাসি দেয় আর বলে, মিস্টার মতিউর রহমান, আপনি হয়তো ভুলে গেছেন এই নিলয় শুধু দিল্লি শহরের কিং না, পুরো বাংলাদেশের কিং।
আপনি কি ভেবেছেন আমি এই ডিলটার জন্য আপনার কাছে আসছি? না না না, তাহলে আপনি ভুল ভাবছেন। হা হা হা। এই তোর দেখ, ও পাগল হয়ে গেছে। ও জানে ওর মরণ দাঁড়িয়ে আছে, তারপরও হাসছে। নিলয় বিট খুঁজে একটা হাসি দেয়, উচ্চ সুরে বলতে থাকে 3, 2, 1, 3, 2, 1। এরপরে ধম করে একটা বোমা বিস্ফোরণ হয়। মতিউর রহমানের সাথে সময় এই বোমাই মারা যায়। মতিউর রহমানও অনেকটা আহত হয়। তখন নিলয় বলে, আমি এখানে আসছি তোকে মারতে, ডিল করতে না। তুই আমার সেই পুরনো শত্রু, যাকে তিলে তিলে মারার অনেক ইচ্ছে, কিন্তু আজ আমার সবাই অনেক কাজ করতে হবে। এই বলে নিলয় তার পেছন থেকে মিনি পিস্তলটা বের করে। মতিউর রহমানের কপাল বরাবর টাস্ক করে একটি শুট করে। মতিউর রহমানের কপাল ফুটো হয়ে গুলিটা বের হয়ে যায়। কিছু সময় পর নিলয় কল করে বলে লাশটাকে চৌরাস্তার মোড়ে টাঙিয়ে দিতে। এটা বলে নিলয় হাতে একটা সিগারেট চালিয়ে চলে যায়। ছোট লোকটাকে যে বাবা কেন বাসায় নিয়ে এসেছে বুঝতে পারছি না। এসব ভেবে নীলা কেন জানি না হঠাৎ করে মন খারাপ করে। ওর ব্যাগ থেকে একটা ছোটবেলার ছবি বের করে, ওটাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, রুদ্র, আমি কি কখনো তোমাকে খুঁজে পাবো না? আমি তোমাকে ছাড়া আর কোনো ছেলের কথা ভাবতে পারি না। তুমি কোথায় রুদ্র? প্লিজ বলো। নীলা এসব বলছে আর কান্না করছে। একসময় নীলা ঘুমিয়ে যায় কান্না করতে করতে। নিলয় নীলার রুমে উকি দিয়ে সবই দেখছিল। নিলয় তার অতীত জীবনে চলে যায়। হ্যাঁ, নীলার পাশে থাকা ছবিটা হচ্ছে নিলয়। নিলয় অতীত নিয়ে ভাবছে। তার অতীতে ঘটে যাওয়া ঘটনা জীবন নিয়ে নিলয় সবে মাত্র 6 বছর বয়স। নীলা তার থেকে 2 বছরের বড়। অতীত জীবন। আজকে রুদের জন্মদিন। হ্যাঁ, রুদ হচ্ছে নিলয়। বাড়ি ভর্তি মেহমান। নিলয়ের বাবা এই অফিসের কাজে এখনো আসেনি। নিলয়ের বার্থডেতে নীলা আর নিলয় ছাদে দুজন খেলছে। তখন নীলা বলে, রুদ্র, আমি কিন্তু বড় হলে তোমাকে বিয়ে করব, আর কাউকে না। কি বলো আপু, তুমি তো আমার বড়। ওই, আমি বলছি আমাকে বলবে না। আমি তোমার অনু পাখি, বুঝেছ? কথা দাও, আমি ছাড়া আর কাউকে এই নামে ডাকবে না। আচ্ছা, কথা দিলাম অনু পাখি, আমার তো আজ বার্থডে। তুমি চোখ বন্ধ করো, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। করছি। এবার চোখ খুলে দেখো। এই যেই দেখো, এই পুতুলটা আমি তোমার জন্য বানিয়েছি। যখন আমি কাছে থাকবো না, তখন ভাববে এইটাই হচ্ছে আমি, ঠিক আছে? নীলা আর নীল দুজন খেলছিল। ঠিক তখনই বাসার নিচ থেকে গুলির শব্দ। নীলা আর নীল ভয়ে দৌড়ে যেতে নীলা কিসের সাথে বাড়ি খেয়ে সেন্স হারায়। নিলয় নিচে গিয়ে দেখে নিলয়ের মাকে রক্তাক্ত অবস্থায়, তার মৃত দেহ পড়ে আছে। আর নিলয়ের বাবাকে ধরে রেখেছে একটা পুলিশ। এর সাথে আফজল সাহেব, মতিউর রহমান ও নিলয়ের চাচা রহিম সাহেব। নিলয় দৌড়ে ওর মায়ের কাছে আসতেই পুলিশ অফিসারটা নিলয়কে ধরিয়ে ফেলে। তখন পুলিশ অফিসারটা নিলয়ের মাথায় পিস্তল ধরে বলে, তুই যদি এই ডিল সাইন না করিস এখন কিন্তু তোর ছেলেকে উপরে পাঠিয়ে দিব। না, আমি এটা কোনোভাবে করতে পারবো না। এটা করলে ওখানকার 1000 মানুষ ওই জায়গা থেকে নিঃস্ব হয়ে যাবে। আমি বেঁচে থাকতে এই অন্যায় কাজ করতে দিতে পারি না। আরে এখন তো তোর বউ মরেছে, কিছু সময় পর তোর ছেলেও মরবে। এই, ওর ছেলেকে পাঠিয়ে দে। না না, আমার ছেলেকে ছেড়ে দাও, আমি সাইন করছি। এটা বলে নিলয়ের বাবা পেপারে সাইন করে দেয়। নিলয়ের সাইন করা শেষ হওয়া মাত্রই পুলিশ অফিসারটা নিলয়ের বাবার মাথায় একটা গুলি করে। নিলয়ের বাবা ছিটকে পড়ে। নিলয় যেন নিমেষেই স্তব্ধ হয়ে যায়।
তার চোখের সামনে তার বাবা মার এমন অবস্থা দেখে নিলয় নিজেকে ঠিক রাখতে পারল না। পুলিশটার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে পুলিশটার বুকে বৃষ্টির মতো গুলি করতে থাকে। তখনই আফজাল সাহেব নিলয়কে পেছন থেকে একটি লাথি দেয়। নিলয় দেয়ালের সাথে ধাক্কা খেয়ে সেন্স হারায়। নিলয়ের হুঁশ আসতে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। আশেপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসারগুলো নিলয়কে থানায় নিয়ে যায়। নিলয়ের মিথ্যা মামলায় অভিযুক্ত করে আফজাল সাহেব। নিলয়কে তার বাবা মায়ের খুনের দায়ে মানুষ রোগী করে আদালত তাই নিলয়কে 8 বছরের জন্য শাস্তি দেয়। নিলয় যেন পাথরের মতো হয়ে গেছে। তার মুখে কোনো হাসি নেই, নেই কোনো চিন্তা। তার মনে শুধু ঘৃণা আর প্রীতিহিংসা চলছে। এসব ভাবতে ভাবতে নিলয়ের 2 চোখ ভিজে গেছে। আজকে তাজা খবর, দিল্লি শহরের কিং নাকি বাংলাদেশে এসেছে, আর এসেই নাকি এমপি মতিউর রহমানকে মেরে চৌরাস্তা মোড়ে টাঙিয়ে রেখেছে। তাই উপরের মহল থেকে আফজাল সাহেবের ওপর অনেক প্রেসার আসছে। তাই হাই কমান্ডার থেকে একজন স্পেশাল ট্রেন প্রাপ্তকে ছদ্মবেশে পাঠিয়েছে। দিল্লি শহরের কিংকে ধরার জন্য কেউ কিং এর নাম বা ছবি কিছুই দেখেনি। এরপর শুধু দূর থেকে রেনকোট পরা ছবি দেখেছে কিং এর, কিন্তু আজও কেউ কিংকে সামনে দেখেনি তার নিজের লোক ছাড়া। দিল্লি শহরের কিংকে অনেকেই ম্যাগাজিন চাপানো হয়েছে। কিংকে নিয়ে অনেকের অনেক কথা, কিন্তু আজ কেউ কিংকে দেখেনি। তোমাকে কিংকে ধরার জন্য যেই ট্রেনটা দিয়েছে তাড়াতাড়ি কাজটা করো। নিলয় মাথা নাড়িয়ে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তখনই নিলয় খেয়াল করে নীলা রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে মিনা নিলয়ের কাছে যায়। ভাইয়া, বাবার অবস্থা খুব খারাপ, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। নিলয় মিনার সাথে ওর বাবার কাছে যায়। গিয়ে দেখে মিনার বাবার অবস্থা খুবই খারাপ। তাই নিলয় একটা গাড়ি নিয়ে মিনার বাবাকে হসপিটালে নিয়ে যায়। নিলয় যখন ডাক্তারকে ওর বাবার অবস্থা বলে, তখন ডাক্তার বলে, এই সব ফকির বাচ্চাকে আমাদের এখানে ট্রিটমেন্ট করাতে পারবো না, এখান থেকে ওকে নিয়ে যান। নিলয় সব শুনে কিছু বলে না। মিনা গিয়ে ডাক্তারের পা ধরে কান্না করতে থাকে। পাশে থাকা ডাক্তার মিনাকে লাথি দিয়ে সরিয়ে দেয়। নিলয় যেন কাকে কল করার 2 মিনিট পরেই হেলিকপ্টার দিয়ে হসপিটালের সব বড় ডাক্তার ও হসপিটালের মালিক চলে আসে। তারা তাড়াতাড়ি করে মিনার বাবাকে অপারেশনের থিয়েটারে নিয়ে যায়। নিলয় ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় মিনাকে বলে যায়, তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা ঠিক হয়ে যাবে, আমাকে এখন একটা কাজে যেতে হবে। এটা বলে নিলয় ওখান থেকে চলে যায়। মিনা নিলয়ের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় ভার্সিটির সামনে আজকে রাহাত রিফাত আসেনি, কারণ রাহাতের বাবার বন্ধু হচ্ছে মতিউর রহমান। তাই রাহাত ও রিফাত সহ সবাই তাদের বাসায় যায়। এইদিকে নিলয় ভার্সিটিতে আসছে। আজ 3 দিন, একদিনও ক্লাস করতে পারেনি রাহাতদের জন্য। নিলয় ক্লাসে যাবে, তখন দেখে ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসটা ছিল নীলার। নীলা নিলয়কে ক্লাসের বাহিরে দেখে রাগী গলায় বলে ওঠে, এখন কটা বাজে? ক্লাসে এখন এসেছো? আর আমি বুঝি না তোমার মতো এমন ছেলে কিভাবে এইসব ভার্সিটিতে চান্স পেয়ে গিয়ে যায়। বসো। নিলয় ক্লাসে ঢুকতে সবাই যেন নিলয়কে এলিয়েনের মতো দেখছে। দেখবে না বা কেন, এমন একটা জামা কাপড় পরে আসছে যে ওকে দেখে মনে হচ্ছে যে কোনো ময়লা ডাস্টবিন থেকে উঠে আসছে। ওকে দেখে মনে হচ্ছে যে কোনো একটা ময়লা ডাস্টবিন থেকে উঠে আসছে। নিলয় কারো দিকে না তাকিয়ে সোজা গিয়ে ক্লাসের পেছনের দিকে সিটে গিয়ে বসে। নীলা তার নিজের মতো ক্লাস করিয়ে চলে যায়। একটু পর একটা স্যার আসে। নিলয়কে পিছনে দেখে হাতের চকটা ছুঁড়ে মারে। চকটা গিয়ে নিলয়ের মাথায় পড়ে। এই ছেলে, এদিকে আসো।
তোমার এমন অবস্থা কেন? দেখে মনে হচ্ছে কোনো ডাস্টবিন থেকে উঠে এসেছো। তোমার এমন খেত ঘেউ মার্কা ছেলেকে কেই কলেজে অ্যাডমিশন দিয়েছে বুঝতে পারছি না। নিলয় স্যারের কোনো কথার উত্তর দিচ্ছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয়কে স্যার আরো অনেক কথা শোনালো। নিলয় চুপ করে মাথা নিচু করে এখনো দাঁড়িয়ে আছে। ক্লাসে এমন খেত মার্কা ছেলে থাকলে আমি এখানে ক্লাস করাতে পারবো না। স্যার, আমার মতো খ্যাতের জন্য আপনার ক্লাস থেকে যেতে হবে না, বরং আমি ক্লাস থেকে যাচ্ছি। নিলয় গিয়ে ক্যাম্পাসের সামনে বুড়াই গাছের নিচে গিয়ে বসে। ঠিক তখনই নিলয়ের সামনে একটি মেয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি নেহা, তোমার সাথেই পড়ি, আমরা বন্ধু হতে পারি? নিলয় কোনো কথার উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। তখন নেহা পেছন থেকে নিলয়কে অনেক টাকার শর্তে ও নিলয় পেছনে না তাকিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তখন পেছন থেকে নেহা বলে, ছেলেটার মধ্যে একটা মায়া আছে, আর ছেলেটা অন্যদের থেকে ভিন্ন, খুব সাদাসিধা একটা ছেলে, খুব একটা রহস্য আছে ওর মধ্যে। মেয়েটাকে দেখে কেমন জানি একটা সন্দেহজনক মনে হচ্ছে, কেন জানি না মেয়েটার মধ্যে কোনো একটা রহস্য আছে। এইসব ভাবতে ভাবতে নিলয় আফজাল সাহেবের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। একটু সময় পর রাস্তার মাঝ ধরে খেয়াল করে নীলা রিক্সা নিয়ে নিলয় সামনে আসছে। রিক্সায় ওঠো, তোমার সাথে কিছু কথা আছে আমার। না, আমি বাসায় হেঁটে যেতে পারবো। তোমাকে না বললাম রিক্সায় উঠতে? নিলয় আর কিছু বলল না, সোজা গিয়ে নীলার সাথে রিক্সায় উঠে বসলো। তখন নীলা মনে মনে বলল, ছেলেটাকে যেমন স্বাভাবিক মনে হয়, ছেলেটা তেমনই খুব ইনোসেন্ট ছেলেটা। আসলে তোমাকে সেদিনের জন্য সরি বলতে এসেছিলাম। ভার্সিটিতে আমার সাথে রাহাত সহ এমন করেছে তা আমি আজকে জানতে পেরেছি। আচ্ছা, আমি তেমন কিছু মনে করিনি, কারণ আমরা গরিব, আমাদের কপালে এসব লেখা। আমাদের তো সমাজে এমন হওয়াটা উচিত, কারণ আমরা গরিব ঘরে জন্মগ্রহণ করেছি। এই সমাজে গরিবের কোনো মূল্য নেই। ম্যাডাম, রাস্তায় যারা টুকায়, ওরা যদি একদিন কাজ না করে তাদের পেটে খাবার জুটে না, অথচ এই শহরের লোকেরা তাদের দেখে বলে ছোট লোক, ফকিরের বাচ্চা। তারপরেও তাদের নেই কোনো অহংকার, আর নেই কোনো পিতৃহিংসা। এই শহরের লোকেরা গরিব মানুষকে চুষে নিজেরা বড়লোক হচ্ছে। এইসব কথা বলে নিলয় রিক্সা থামিয়ে নেমে যায়। নীলা নিলয়ের সামনে এসব এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ এর আগে নিলয় কখনো ওর সামনে কথা বলেনি। নিলয় বাকিটা পায়ে হেঁটে যাচ্ছিল। আফজাল সাহেবের বাড়ির উদ্দেশ্য মাঝ রাস্তায় কিছু ছেলে পেছন থেকে নিলয়কে মাথায় একটি রড দিয়ে আঘাত করে। তারপর নিলয় শিন ছাড়ায়। এইদিকে নেহা, কাজ কতটুকু? স্যার, কিং রাফিয়ান ছেলেটা মাইন্ড গেমার, ওকে ধরা এত সহজ না। আমি ওর এখনো কোনো ক্লু খুঁজে পাইনি। নেহা, যত তাড়াতাড়ি সম্ভব কিংকে খুঁজে বের করো। ওর নেক্সট টার্গেটটাকে সেটা আমাদের জানতে হবে। আমি জানি কিং খুবই ভয়ঙ্কর একজন মানুষ, তাই আমি তোমাকে বিশ্বাস করি। তুমি ছাড়া আর কেউ পারবে না কিংকে ধরতে। স্যার, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা স্যার, আপনি কি কখনো কিংকে দেখেছেন? আমি আজও সেই দিনের কথা ভুলিনি, যেদিন আমি প্রথম পুলিশ অফিসার ছিলাম, যে কিনা দিল্লি শহরের নতুন অফিস হয়ে জয়েন করি। আমার প্রধান কাজ ছিল কিংকে ধরার, ওর নামের সব ডকুমেন্ট রেডি করি। আমি জানতে পারি কিং আসলে গরিব মানুষ, এটা কোনো ক্ষতি করে না। ওর টার্গেট শুধু বড় বড় নেতাদের। কিং ছোটবেলায় জেলে যায় মা বাবার খুনের দায়ে। ওখান থেকে সুমন রায়হান নামের দুষ্ট ছেলের সাথে ওর গড়ে ওঠে রাজত্ব। আচ্ছা স্যার, আপনি কিভাবে কিংকে ধরতে গিয়েছিলেন? এটা অ্যাগেন করি, সেই দিনের কথা আমি কিভাবে ভুলবো। দিনটা ছিল বসন্তকাল, 2018 ডিসেম্বরের 15 তারিখ। তখন দিল্লি থেকে কলকাতায় খবর পেয়েছি কিং নাকি ডিল করতে যাবে। নিজে আমি শুনেছি কিং নাকি একাই ডিল করতে পছন্দ করে, কিন্তু সে একাই পুরো একটা দলের জন্য যথেষ্ট। আমি সেদিন বেরিয়ে পড়ি
কিংকে ধরার উদ্দেশ্যে। আমার সাথে ছিল আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছিল, আমার ফুল ফোর্স নিয়ে অ্যালার্ট ছিলাম। খেয়াল করলাম প্রথমে 3টি গাড়ি আসে ওখানে। গাড়ি থেকে 10 থেকে 15 জন নামে, সাথে একটা বয়স্ক লোক গাড়ি থেকে নামে। খেয়াল করলাম উনি আর কেউ নয়, মোস্ট ওয়ান্টেড কেরালার ডন রাফি। কিছু সময় যেতে খেয়াল করি কিং তার গাড়ি নিয়ে আসে রাফির কাছে। রাফি তখন নিলয়কে দেখে বলেছিল, ওয়েল ডান কিং, আমি কখনো ভাবিনি তোর মতো এত অল্প বয়সে জায়গায় পৌঁছে যাবে এই রাফিয়ান শহরে। আমরা আজ তো অনেক পরিশ্রম করতে হয়েছে, কত মানুষকে মারতে হয়েছে। মানুষ মারলে রাফিয়ান হওয়া যায় না মিস্টার রাফি। রাফিয়ান হতে গেলে লাগে বুদ্ধি। এই জগতে যে যার থেকে বেশি মাইন্ড গেম খেলতে পারে সে এই শহর রাজত্ব করতে পারে। আমি খেয়াল করি কিংকে দেখার জন্য, কিন্তু ওর মুখ দেখা যাচ্ছিল না, কারণ ওর মুখে ছিল মাস্ক, মাথায় ছিল রাফিয়ানদের টুপি, পরনে রিংকোট। আমি যখনই সবাইকে ইশারা দিব তখনই খেয়াল করি কিং টাস করে একটা গুলি করে রাফির লোকের উপর, আর কিং বলে, তুই কি ভেবেছিস এই কিংকে মারা এত সহজ? তুই আমাকে এখানে ডেকে এনে মেরে দিবি আর আমার সাম্রাজ্যটা তুই নিয়ে যাবি? বড়ই বোকা যে নিজে কিংয়ের সামনে এসে পড়েছে। আর কি ভাবছো লুকিয়ে থেকে কি করবে? আমি তো চাই তোমরা আমার পাওয়ারের সম্পর্কে জানো। দিল্লি শহরের কমিশনার মিস্টার বিক্রমাদিত্যা। আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমি ভেবেছিলাম কিংকে ধরার জন্য আমি এসেছি, কিন্তু কিং আমাদের সবাইকে মারার জন্য একাই চলে এসেছে। আমি ভয়ে সবাই ফায়ার করতে বলি। তখন নিলয় একাই রাফির লোকদের ওর জাফিয়ে করে মনে হচ্ছে একটি ক্ষুধার্ত বাঘ নিজের শিকারকে শিকার করতে নেমেছে। রাফি তখন নিলয়ের বুকে পিস্তল ধরে হাসতে থাকে, আর পুলিশগুলো রাফির লোকের কাছে একে একে গুলি খেয়ে মারা যাচ্ছে। মিস্টার কিং, তোর তো সময় শেষ। রাফি, এই নিলয়কে মারার জন্য আজও বন্দুক তৈরি হয়নি। নিলয় নিজের শত্রুকে মাফ করতে পারে, কিন্তু বেঈমানকে না। নিলয় পেছন থেকে একটা তলোয়ার বের করে, রাফির মাথায় আঘাত করে রাফির মাথা 2 টুকরো হয়ে যায়। রাফির রক্তে নিলয় সারা শরীর রক্তে লাল হয়ে যায়। বিক্রম আদিত্য নিলয়ের সামনে এমন রূপ দেখে ভয় আঁচকে ওঠে, কারণ এমন ভয়ঙ্কর তার জীবনে কখনো কোনো ক্রিমিনালকে দেখেনি। নিলয় তার ভয়ঙ্কর রুমে একে একে সকল পুলিশকে মেরে ফেলে। সামনে দাঁড়িয়ে থাকে বিক্রমাদিত্য, আহত অবস্থায়, কারণ রাফির গুলি খেয়ে তার হাতে লাগে। তখন নিলয় আদিত্যর সামনে গিয়ে বলে, জানো তো আদিত্য, আজকে তোমার ছেলের জন্মদিন। তোমার মতোই আমার এই জন্মদিনে আমার কাল হয়ে দাঁড়িয়েছিল। আমার অতীতটা খুবই কষ্টের, আমি এখনো ধুমড়ে মরি। আমার তো স্বাদ ছিল, ইচ্ছে ছিল, স্বপ্নও ছিল বড় হয়ে অনেক কিছু হব। আমি জানি তুমি অনেক ভালো একজন মানুষ, তোমার মতো পুলিশ এই ডিপার্টমেন্টে থাকা দরকার। আমি পুলিশকে অনেক ঘৃণা করি, এরপরও তোমাকে আমি ছেড়ে দিলাম। এরপর কখনো কিংকে ধরবার চেষ্টা করবে না, কারণ কিংকে ধরা শুধু সম্ভব না, অসম্ভব। এসব কথা এক নিঃশ্বাসে বলছিল নেহাকে। আদিত্য আফসার সাহেবকে কল দিয়ে নেহার বিষয় বলে, আজই ইন্ডিয়া চলে যাবে বলে রওনা দেয়। এইদিকে সালা টুকাই মাস্টারটাকে ধরে আনছি। সালা নাকি আমাদের টাকা দেবে, কিন্তু ওকে দেখে তো মনে হয় ডাস্টবিন থেকে উঠে যাচ্ছে। ঠিক আছে শালাকে তোর ইচ্ছে মতো পিঠা। রকি ভাই আজ দিল্লি থেকে আসছে মাল দিতে। ভাই রকিটা কে যাকে ভাই বলছেন? শালা মাদার চোদ, রকি ভাইকে আবার বলিস কে?
আরে শালা, রকি ভাই হচ্ছে কিং এর লোক। এই যে বাংলাদেশে যত রাফিয়ান দেখছিস না, এসব শুধু কিং এর আন্ডারে কাজ করে। ভাই আমি তো ম্যাগাজিনে কিংয়ের কথা শুনেছি, রকি ভাই কি কিংকে কখনো দেখেছে? শালা, কিংকে এই দুনিয়ার কেউ দেখেনি, নিজের লোক ছাড়া। আর যারা দেখেছে ওরা কেউ এই দুনিয়ার বেঁচে থাকতে পারেনি। ওই শালাটাকে মার, ওকে রকি ভাই খতম করবে। তারপর এই পিচ্চিটাকে চালান করে আমি প্রচুর টাকা পাবো। ছেলেটা গিয়ে নিলয়ের কাছে যায়, নিলয়ের সামনে পানি মারে। নিলয়ের হুঁশ আসতে ছেলেটা বলে, মা তার অনেক বড় বার বেড়েছিলি, আজ তোর গায়ের সকল চর্বি বের করবো পিটিয়ে। এইটা বলে ছেলেটা নিলয়কে একটি হক স্টিক দিয়ে মারতে লাগে। ছেলেটা নিলয়কে মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। ছেলেটা হাঁপাতে থাকে। তখন নিলয় পাশের ছেলেটাকে বলে, একটু পানি হবে? ওকে দে, কারণ হয়তো পানি খাওয়ার মতো সে সময় ওর কাছে হবে না। ছেলেটা আরো রেগে যায়। নিলয়ের চোখে রুমাল দিয়ে আবারও পেটাতে থাকে। কিন্তু নিলয় এত মার খেয়ে যেন ওর কিছু হচ্ছে না, কারণ মনে হচ্ছে যেন ওর শরীরটা কোনো স্টিল দিয়ে বানানো। একসময় নিলয়ের সামনে বস আর রকি ভাই আসে। তখন রকি ভাই বলে, কি টনি, কে ছেলেটা যাকে এভাবে মারছিস? ভাই বলেছিলাম না, মাস্তানি করতে আসছে আমাদের এলাকায়, শালাকে উপরে পাঠাতে হবে। কি রে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে এসে মস্তানি করিস? নিলয়ের মাথায় পিস্তল ধরে রকি ভাই কথাটা বলে। তখন নিলয় বিট খুঁটে একটা হাসি দিয়ে বলে, হাহা, এলাকা তো কুকুরও তো হয়, কিন্তু শেঠ যখন তার জায়গা যায় তখন সেই এলাকা কুকুর তার অস্তিত্ব থাকে না। তোর সামনে রকি ভাই দাঁড়িয়ে আছে, তোর সামনে তোর মৃত্যু দাঁড়িয়ে আছে, তারপরও তোর ভয় করছে না? তোকে মারার আগে আমার তোকে দেখতে ইচ্ছে করছে রে। রকি যখনই নিলয়ের রুমালটা উঠিয়ে ওর মুখের দিকে তাকাবে, তখনই চিৎকার করে নিলয়ের পায়ের নিচে লুটে পড়ে আর বলে, কিং ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। জানিস তো রকি, আমি আমার রাফিয়ান জগতে নিজের শত্রুকে একটা সুযোগ দিই, কিন্তু বেঈমানকে না। আরে রকি ভাই, ও কিং হয়েছে তো কি হয়েছে? একটা বার ভাবুন, ওকে মেরে আপনি হবেন রাফিয়ান রাজত্বের কিং। ওর তো হাত পা বাঁধা আছে, আর আমাকে আপনার ডান হাত বানাবেন। সালাম আদার, কিংকে মারার মতো লোক আজ জন্মায়নি। যদি জান প্রিয় থাকে তাহলে পালা। এটা বলে রকি ওখান থেকে দৌড়ে পালাতে থাকে, প্রাণপণে দৌড়তে থাকে। মনে হচ্ছে ওর পেছনে কোনো হিংস্র বাঘ দাওয়া করছে। এসব দেখে টনি অবাক হয়। ও একটু হেসে বলে, শালা নাকি রাফিয়ান জগতের কিং। এই তোরা রকিকে পিছন থেকে মেরে দে, কেউ ভাবতেও পারবে না যে কিং আমার হাতে মারা গেছে। আমি হব এই রাফিয়ান রাজ্যের রাজা। নিলয়ের ওসব কথা শুনে উচ্চস্বরে হাসতে থাকে ও, আর বলে, কুকুর তো তার নিজের বাড়িতে ঘেঘু করতে পারে, কিন্তু শেরের সামনে না। শালা মাদার চোদ। এই কথা বলে নিলয় এর কলার ধরতে নিলয় টনিকে একটা লাথি দিয়ে পেছনে ফেলে দেয়। হাতের রশিগুলো এক চিটকে খুলে ফেলে। নিলয় তার দুই পাশ থেকে রাশিয়ান 1.19 রেভলভার দুটো বার করে। টাস্ক করে পিছনে থাকা ওই ছেলেটা আর রকিকে মারতে যাওয়া ছেলেটার মাথায় গুলি করে। দুজন ছিটকে পড়ে দুই পাশে। টনি যখনই নিলয়কে গুলি করবে, নিলয় তখন ওকে লাথি দিয়ে পিস্তলটা ফেলে দেয় ওর বুকে পা রেখব বলে। জানিস তো, জীবনে দুটা জিনিস ঘৃণা করি, এক আমার মা বাবাকে গালি দেওয়া, দুই আমার শার্টের কলার ধরা। টনিকে আর কিছু বলতে না দিয়ে নিলয় টনির মাথা বরাবর একটা গুলি চালায়। নিমেষেই টনির প্রাণ চলে যায়। টনির নিথর দেহটা মাটিতে পড়ে থাকে। এইদিকে রকি এই মধ্যে রাতে প্রাণপণে দৌড়তে থাকে। সামনে দেখে একটা গাড়ি। রকি দৌড়ে সাহায্যের উদ্দেশ্যে গাড়িটার সামনে যায়, কিন্তু গাড়ি থেকে দুজন লোক রেইনকোট পরা হাতে পিস্তল নিয়ে বের হয়।
ওরা আর কেউ না, রায়হান, সুমন, নিলয়ের বন্ধু। পেছন থেকে নিলয় আসে, মুখে রক্ত লেগে আছে। মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী তা শিকার করে এদিকে আসছে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি এমন ভুল কখনো করব না, এমন 2 নম্বরই কাজ আর করব না। রকি, তুই ভালো করেই জানিস আমার রাজত্বে বেইমানির একটা সাজা তো হচ্ছে মৃত্যু। নিলয় রকির মাথা বরাবর জেদ করে সেই দিকে রকি গলা কাটা মুরগির চিৎকার করতে লাগলো। করতে করতে সে মারা যায়। নিলয় ওখান থেকে চলে যায় আফজাল সাহেবের বাসায়। আফজাল সাহেবের বাসায় মেইন গেট দিয়ে প্রবেশ করতে আফজাল সাহেব বলে ওঠে, কি ব্যাপার কিং, আজকেও মনে হয় কোনো মিশনে গিয়েছিলে? অবাক হচ্ছ যে আমি তোমাকে কিভাবে চিনলাম? আসলে কি জানো তো কিং, এই রাফিয়ান জগতে যে যত বেশি মাইন্ড গেম খেলতে পারে সে এই রাফিয়ান জগতে টিকে থাকে। তুমি কি ভেবেছ তুমি নিজ থেকে আমার বাসায় আসছো? না, আমি নিজেই প্ল্যান করে তোমাকে এনেছি। নিলয়, আমি তোমার শত্রু নয়, বন্ধু ভাবতে পারো। আপনি তাহলে আমার কাছে কি চান? পাওয়ার আমাকে তুমি প্রধানমন্ত্রী করে দাও, তারপর দুজন মিলে এই দেশের রাজত্ব করব। তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। ঠিক আছে, হয়ে যাবে। এটা বলে নিলয় তার রুমে চলে যায়। নিলয় সকালবেলা ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ রাস্তায় নিলয় খেয়াল করে নীলা বস্তির ছোট ছোট ছেলে মেয়েদেরকে কিছু নতুন জামা কাপড় আর খাবার দিচ্ছে। নিলয় নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা নিলয়ের দিকে তাকাতেই নিলয় ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দেয়। ছেলেটাকে আমার কাছে কেমন জানি অদ্ভুত লাগে খুব। আসলে কি ছেলেটা এমন গরিব, নাকি তার মধ্যে কোনো রহস্য আছে? নিলয় ভার্সিটির মেইন গেট দিয়ে প্রবেশ করার সময় হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। নিলয় মনে মনে ভাবে আজ হয়তো ওর সাথে খারাপ কিছু হবে, কিন্তু তার ভাবনা ভুল করে দিয়ে মেয়েটা বলে ওঠে, তোমার কোথাও লাগেনি তো? না সরি আপু, আসলে আমি খেয়াল করিনি। না ঠিক আছে, আমি নিজে একটু তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম। আর তুমি আমাকে আপু বললে কেন? আমার নাম তো নেহা, আর আমরা একই ডিপার্টমেন্টে, তাহলে তুমি করেই বলবে। তখনই কোথা থেকে রাহাত আর রিফাত এসে পড়ে। ওরা এসে নিলয়ের শার্টের কলার ধরে বলে, সালা মাদার, মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার অনেক ইচ্ছে তাই না? এই ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, আমি নিজেই তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছি। এই মেয়ে, তুমি হয়তো আমাদের চেনো না, নতুন এসেছো। নিজের ইজ্জত বাঁচাতে হলে এখান থেকে কেটে পড়ো। তোরা নিজেদেরকে কি ভাবিস? হ্যাঁ, এখন যদি ওর কলার না ছাড়িস আমি এখনই প্রিন্সিপালকে সবকিছু বলবো। ঠিক তখনই নীলা ভার্সিটিতে প্রবেশ করে। তখন ভার্সিটিতে এত লোক একসাথে দেখে নীলা এগিয়ে যায়। নীলাকে দেখে নেহা সব কিছু খুলে বলে। তখন নীলা রাহাত আর রিফাতকে, আমি আর কোনোদিন যদি শুনি তোমরা নিলয়কে র্যাগিং করেছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। নিলয়ের হাত ধরে নেহা দাঁড়িয়ে আছে। নীলা এটা দেখার পর কেন জানি না ওর বুকের ভেতরে চিনচিন করে ব্যথা অনুভব করতে লাগলো। নীলার কেন জানি না খুবই কাছের কেউ তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। নীলার কেন এমন হচ্ছে সে কিছু বুঝতে পারছে না। নেহার সাথে নিলয়কে একসাথে কেন নীলা দেখতে পারছে না? নীলা কেন কথা না বলে সোজা ক্লাস না করিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়? নীলা কোনো কথা না বলে সোজা ক্লাস না করিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রিফাত আর রাহাত গালে হাত দিয়ে বলতে থাকে, ভাই, তোর বাবা হচ্ছে এই এলাকার এমপি, এরপরও তুই নীলাকে কিছু করলি না? ওই শালা ফকিরের বাচ্চা, ওই শালা ফকিরের বাচ্চার জন্য আমার গায়ে নীলা হাত তুলেছে। নীলার বাবা আমার বাবার বন্ধু, তাই নীলাকে কিচ্ছু বলতে পারলাম না। কিন্তু না, আর না, ওকে আর নেহা নামের মেয়েটাকে ডেরায় নিয়ে যাব আগামীকালের পর। হা হা হা, শুধুই মজা। ভাই, তোর হওয়ার পর কিন্তু আমি দুজনকে চেকে দেখব। ওই নিলয় শালাকে কি করবি? ওর জন্য আছে
জাকির ভাই ইন্ডিয়া থেকে কল আসবে, তখন 3টাকে ধরে ওপরে পাঠাবো। নেহা এখনো নিলয়ের হাত শক্ত করে ধরে রেখেছে। নিলয় অনেকবার হাত ছাড়ানোর চেষ্টা করেছে। নেহা তার হাতটা নিলয়ের হাত থেকে ছাড়ে না। নিলয়কে নেহা বুড়াই গাছের নিচে নিয়ে আসে আর বলে, নিলয়, তোমাকে একটা সত্যি কথা বলি। আমি কখনো তোমার মতো এমন সহজ সরল ছেলে কখনো দেখিনি। তোমার মধ্যে না অদ্ভুত একটা মায়া কাজ করে। আমি তোমাকে ছাড়া মনে হয় কাউকে বিশ্বাস করতে পারবো না। তোমাকে আমার একটা সিক্রেট কথা বলি। আমি না এখানে আসলে পড়তে আসিনি, কিংকে ধরতে এসেছি। কিংকে? আমি তো তাকে কখনো দেখিনি। নিলয়, তুমি আসলে একটা বোকা ছেলে। কিংকে আজ পর্যন্ত নিজের লোক ছাড়া কেউ দেখেনি। 1 মিনিট। নেহা নিলয়ের সামনে একটা ম্যাগাজিন রাখে। নিলয় ম্যাগাজিনটা দেখে চিনতে ভুল করে না, কারণ এটা হচ্ছে তার জীবন নিয়ে লেখা কিছু কথা। ম্যাগাজিনটা বের করেছিল রুদ্রনীল নামের একটা সাংবাদিক। নিলয় খেয়াল করলে তার প্রথম পেজে ছবি দেওয়া, মুখে মাস্ক পরা, মাথায় রাফিয়ানদের টুপি, গায়ে রেইনকোট, এক হাতে চলন্ত সিগারেট, অন্য হাতে পিস্তল নিয়ে বসে আছে একটি লোকের মাথার পিস্তল ঠেকিয়ে। 2 পাশে দাঁড়িয়ে আছে রায়হান আর সুমন। কোথায় হারিয়ে গেলে? না, কিছু না। এই লোকটাকে দেখছো যে বসে আছে? ও আর কেউ না, কিং। সে প্রথম দিল্লিতে রাজত্ব করত। বাংলাদেশেও তার রাজত্ব ছিল। ইন্ডিয়ায় তাকে ধরার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এখন কিং তার জীবনের সবচেয়ে বড় মিশনে নাকি বাংলাদেশে এসেছে। আচ্ছা, যদি বলি আমি কিং, আমায় ধরে নিয়ে যাও? ধুর, আমি জানি তোমার মতো সহজ সরল ছেলে এত খারাপ ও ভয়াবহ কিং হতেই পারে না। জানো তো নিয়া, কারোর মায়ায় পড়তে নেই। মানুষের মায়া বিষাক্ত, আর কিছুই হতে পারে না। মানুষের উপরে রূপ দেখে বিচার করতে এসো না। নিলয়ের এমন রহস্যজনক কথা শুনে নেহা হতবাক হয়ে গেছে। ছেলেটাকে তার কাছে মনে হয়েছে খুবই সাধারণ। কিন্তু ওর কথা শুনে নেহার কাছে কেমন জানি রহস্যজনক মনে হচ্ছে। নিলয় আর কিছু না বলে নেহার কাছ থেকে উঠে যায়। নিলয় আফজাল সাহেবের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। নেহা এক মনে নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিলয় মাঝ রাস্তায় আসতে একটা জিপ নিয়ে কিছু পুলিশ নিলয়ের সামনে আসে। জিপ এর সামনে বসে আছে রাহাত। স্যার, এই হচ্ছে সেই ছেলে যে কিনা আমাদের কলেজের মেয়েদের টিস করে। আমি বাবাকে বলে দিয়েছি, ওকে ভালোভাবে টাইট দিয়ে দেন। স্যার, আপনি ভাববেন না, এই ফকিরের বাচ্চা সব চর্বি আমি বের করব। নিলয়কে 2টা হাবিলদার ধরে নিয়ে যায় জিপের কাছে। নিলয় কোনো কথা বলে না। পেছনের পকেটে থাকা পুরনো 1200 মডেলের ফোনটা থেকে পেছনে থেকে একটা কল করে আর একটা মুচকি হাসি দিয়ে জিপে উঠে যায়। ওসি নিলয়কে থানায় নিয়ে যায় আর বলে, কে রে, তোকে যখন ধরে এনেছি তখন তুই ছাড়ার জন্য কোনো অনুরোধ করলি না? তোর মধ্যে দেখি কোনো ভয় নেই। তুই জানিস এই ওসি বিপ্লব যাকে একবার এই থানায় আনে সে আস্ত থানা থেকে বের হতে পারে না। স্যার, আমি কোনো অন্যায় কাজ করিনি, তাহলে মাপ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। ওসি নিলয়ের এমন অ্যাটিটিউড কথা শুনে রেগে যায় আর নিলয়ের শার্টের কলার ধরে গালি দিয়ে বলে, সালাম আদার ফকিরের বাচ্চা, তোর সাহস কত বড় আমার সামনে দাঁড়িয়ে আবার আমার থানায় দাঁড়িয়ে আমার সাথে এমনভাবে কথা বলার। নিলয় ওসি বিপ্লবের হাতের কলার ছাড়িয়ে বলল, স্যার, আমি আমার লাইফে 2টা জিনিস ঘৃণা করি। 1, আমার বাবা মাকে গালি দেওয়া, 2, আমার শার্টের কলার ধরা। এই 2টার জন্য তার হাত আর মুখ কিছুই থাকে না। নিলয়ের এমন কথা শুনে ওসি আরো রেগে যায়। তার লোকেদের বলে নিলয়কে বাঁধার জন্য। নিলয়কে 2টা হাবিলদার বেঁধে পিটাতে থাকে। নিলয়ের কপাল ফেটে রক্ত বের হতে থাকে। তখন ওসি নিলয়ের সামনে এসে বলে, কিরে, এখন কি তোর অ্যাটিটিউড যায়নি? আজকের দিন খুবই সুন্দর ওসি সাহেব, কিন্তু কালকের দিনটা দেখার জন্য কি আপনি থাকবেন?
নিলয়কে এত মারার পর ও নিলয় একটিবারও কাকুতি মিনতি করেনি। তাকে ছাড়ার জন্য এটাতে যত না অবাক হাবিলদার দুটো হয়েছে, তার থেকে বেশি ওসি বিপ্লব হয়েছে। কারণ নিলয়ের মতো ছেলে ওর জীবনে এমন কখনো দেখেনি। কত আসামিকে না মেরেছে, তারা কত মাপ চেয়েছে ছাড়ার জন্য, কিন্তু সেই জায়গায় ওদের থেকে 1000 গুণ মাইর খাওয়ার পরও নিলয়ের কোনো শব্দ নেই। একটু পর ওসি বিপ্লব খেয়াল করে তার থানার সামনে একের পর এক গাড়ি আসছে। এসব দেখে ওসি হতবাক হয়ে বাহিরে যায়। বাইরে এসে আরো অবাক হয়, কারণ দেশের সব থেকে বড় লয়ার সবাই তার থানার সামনে একটু পরে। তারপর খেয়াল করে হেলিকপ্টার থেকে দেশের সব থেকে বড় আইনজীবী মোশাররফ হোসেন সাহেব এসেছে। এদেরকে দেখে ওসি কি করবে কিছু বুঝতে পারছে না। তার মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। কি বলবে ওদের সামনে? ওসি বিপ্লব ওদের সামনে সামান্য একজন ওসি মাত্র। ওরা চাইলে বিপ্লবের চাকরি এখনই খেয়ে ফেলতে পারে। মোশাররফ হোসেন সাহেব ওসি বিপ্লবের সামনে এসে হাতে একটা ফোন ধরিয়ে দেয়। ফোনের ওপাশের লোকটার কথা শুনে ওসির পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ ফোনের ওপাশে আর কেউ না, দেশের প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছে যাকে এখনই থানায় আনা হয়েছে তাকে যেন সম্মানের সহিত ছেড়ে দেওয়া হয়। ওসির মুখে কথা নেই। ওসি নিলয়কে তালা খুলে দেয়। নিলয় ওসির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয় আর থানা থেকে বের হয়ে মোশাররফ হোসেন সাহেবকে ইশারা দিতে তারা সবাই থানা থেকে চলে যায়। ওসি বিপ্লব মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ও ভাবছে, ছেলেটা কে যার জন্য এত বড় বড় লোক আসছে ছাড়ানোর জন্য? ওসি বিপ্লব ভয়ে থানা থেকে বাসায় যাওয়ার সময় রওনা দেয়, কারণ সে ভালোভাবে বুঝতে পেরেছে নিলয় সাধারণ কেউ তো হতেই পারে না। নিস্তব্ধ রাত দিয়ে ওসি বিপ্লব যেতে লাগলো। আজকে তার মনের মধ্যে ভীষণ একটা ভয় গ্রাস করতে লাগলো। আজকে কেন জানি না তার মনে হচ্ছে তার সাথে ভয়ানক কিছু হতে যাচ্ছে। ওসি বিপ্লবের ভাষাটা জঙ্গলের ভিতরে সন্ধ্যা নামতে জায়গাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। ওসি বিপ্লব জঙ্গলের ভিতরে ঢুকতে তার জিপটা হঠাৎ করে দাঁড়িয়ে যায়। ওসি খেয়াল করে সামনের একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। পাশে দুটো ছেলে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, মাথার টুপি, গায়ে রেইনকোট পরা। ওসি বিপ্লব বুঝতে বাকি নেই যে ওরা রাফিয়ান। ওদের সামনে আজও বেঁচে থাকতে পারেনি। ওসি হাতে পিস্তল নিয়ে যখনই ট্রিগারে চাপ দেবে, তখনই এই পেছন থেকে কেউ একটা তার মাথা বরাবর ফায়ার করে। ওসি দূরে গিয়ে ওসি ছিটকে পড়ে। পেছন থেকে রায়হান ওসিকে গুলি করে। ওসি লাশটা পড়ে থাকে জঙ্গলে। নীলা তার বান্ধবীর বার্থডেতে ফিরতে অনেক রাত হয়ে যায়। নীলা মনে মনে ভাবে যে নিলয় ছেলেটা খুবই রহস্যজনক। ওকে আমাকে জানতে হবে। ওকে দেখলে কেন আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, আমাদের রুদের কথা মনে পড়ে যায় আমার। নীলা এসব ভাবতে ভাবতে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ রাস্তার মধ্যে কিছু লোক নীলার মুখে রুমাল লাগিয়ে অজ্ঞান করে। তাদের সাথে নিয়ে গেল। ওইদিকে নেহা আফজল সাহেব কিং এর রিয়েল ছবি বের করতে পেরেছে। আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠাচ্ছি, তুমি গিয়ে ছবিটা নিয়ে আসো। সত্যি স্যার, আপনি নিলয়ের আসল ছবিটা বের করতে পেরেছেন? আফজল সাহেব এই কাজটা করেছে, কিন্তু আমি যখন অর্ডার দিব তখন তুমি যাবে, এর আগে নিলয়ের সামনে যাবে না। ওকে স্যার। নেহা নিলয়ের রিয়েল ছবি আনার জন্য রওনা দেয়। হঠাৎ করে কিছু ছেলে নেহাকে পেছন থেকে অজ্ঞান করে বাড়িতে তুলে নিয়ে যায়। নিলয় আফজাল সাহেবের বাসায় যাওয়ার সময় পেছন থেকে রাহাত এসে নিলয়ের মাথায় আঘাত করে। নিলয় জ্ঞান হারিয়ে ফেলে। সালাকে ডেরায় নিয়ে যা, ওকে মেরে পুঁতে দেব। হা 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 হা।
নিলয় নেহা ও নীলাকে একটা পুরনো বাড়িতে বন্ধ করে রেখেছে। নিলয়ের হুঁশ আসতে খেয়াল করে নিলয়ের হাত দুটো বাঁধা, উপরে সিলিং ফ্যান চলছে, পুরো বাড়ি জুড়ে অন্ধকার। তখন রাহাত ও রিফাত জাকিরের কাছে গিয়ে বলে, ভাই, 3 জনকে আটকে রেখেছি, ওদের আপনি শুধু মেরে দেবেন, থানা পুলিশ আমি দেখব। কয় কোটি দিবি? 10 কোটি। অন্য মার্ডারের তুলনায় একটু বেশি মনে হয়। কমিশনারের মেয়েকে নিয়ে খেলবো, রেট তো হবেই। তোদের যা ইচ্ছে কর, আমারটা দিলে হবে। নিলয় খেয়াল করে তার সামনে নেহা আর নীলাকে বেঁধে রেখেছে। নীলার এমন অবস্থা দেখে মাথা গরম হয়ে যায় নিলয় আবারও তার অতীতে চলে যায়। নিলয় ক্লাস থেকে ফিরছিল, তার পাশে একটি মেয়ে ছিল। নীলা রোজ কালের মতোই আজও নিলয়ের ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। নিলয়ের পাশে মেয়েটাকে নীলার যেন কিছুতেই মানতে পারল না, সোজা গিয়ে নিলয়ের গায়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, এই রুদ্রর বাচ্চা, তোকে না বললাম আমি ছাড়া তোর আর কোনো মেয়ে বন্ধু থাকতে পারবে না? নিলয় নীলার থেকে 2 বছরের ছোট ছিল, তাই নীলার কথার না মানে বুঝে নিলয় কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। নিলয়ের গায়ে হাত তোলায় খুব খারাপ লাগে। সেদিন নীলা কিছু খায়নি, নিজেকে কষ্ট দেয়। নীলা বাসায় এসে তার বাবাকে সব কথা বলে। নীলা খুব মিষ্টি একটা, ছোট্টবেলায় ওর মা মারা যায়, তখন থেকে ও তোকে আপন করে নেয়। তুই ছাড়া ওর প্রিয় আর কেউ নেই বাবা, তুই ওকে কখনো কষ্ট দিস না। নিলয় তার অতীতের কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি বের হতে লাগলো। একটু পর রাহাতের লোক এসে নিলয়কে অন্য একটা রুমে নিয়ে যায়। তখন রাহাত ও রিফাত নিলয়ের সামনে আসে আর বলে, সালা মাদার, অনেকবার বেড়েছিস, এই দিন ছাড়া পেয়ে আমাদের নামে পুলিশের কাছে উল্টো পাল্টা বলা, সালা ফকিরের বাচ্চা। মিস্টার রাহাত, আমি আমার জীবনে 2টা জিনিস ঘৃণা করি। 1, আমার মা বাবাকে গালি দেওয়া, 2, আমার শার্টের কলার ধরা। আপনি দুটোই কাজ করেছেন। শালা মাদার, ওই স্টিকটা দে তো। রিফাত নিলয়কে হক স্টিক দিয়ে পেটাতে থাকে। নিলয়ের মুখ দিয়ে রক্তে লালা বের হতে থাকে। তখন রাহাত বলে, চল ওই 2টা নিয়ে খেলবো, আগে ভাইকে ডাক। জাকির যখন সামনে আসে তখন রিফাত বলে, শালা ভাইকে জানিস, কিং এর লোক। তোর মতো ফকিরের বাচ্চা 10টা মারলেও কিং এর লোকের কখনো হাত কাঁপে না। ভাই, শালাকে উপরে পাঠিয়ে দিন। রাস্তার ধারে দোকান থাকলে যখন দোকানে বাবা থাকে, পাশে ছেলে লোক ডেকে চেয়ারের দোকানে আনে, তোর এমনই অবস্থা। এই, তোর ভয় করছে না? তুই বাঁচবি কি না তুই নিজেও জানিস না, আর এসব কথা বলছিস? ভয় তো সেই ছোটবেলা থেকে হারিয়ে ফেলেছি, যখন নিজের সামনে নিজের প্রিয় মানুষদের মৃত্যু দেখেছি। ভয় পেলে কি এই রাফিয়ান জগতে আসা যায়? তুই কে? তোকে খুব দেখার ইচ্ছে করছে আমার। তুই কিভাবে রাফিয়ানদের জানিস? ভাই, আমরা কাজটা করে আসি, তুমি সালাটাকে ওপরে পাঠিয়ে দাও। রাহাত নীলা ও নেহাকে একটা ঘরে নিয়ে যায়। নীলা ও নেহার হাত দুটো বাঁধা। নেহার হুঁশ চলে আসছে, তাই নেহা আস্তে আস্তে তার হাতের বাঁধনটা খুলে নেহার মিনি পিস্তলটা তার সাথেই আছে। রাহাতের লোকেরা খেয়াল করেনি রিফাত ও জাকির নীলাকে একটা রুমে নিয়ে আসছে। ওই দিকে রাহাত তার জামা খুলে নীলার কাছে যেতেই নেহা টাস্ক করে রাহাতের বুকে গুলি করে। গুলির শব্দে নীলারও হুঁশ চলে আসে। ও, রিফাত শালার মুখটা খুলতো, দেখি যে এই জাকিরের সামনে বড় বড় কথা বলে। রিফাত গিয়ে নিলয়ের মুখের কাছে কাপড়টা খুলতে চিৎকার করে হুড়মুড়িয়ে পড়ে আর বলতে থাকে, কিং ভাই। কিন্তু এত সময় দেরি হয়ে যায়। জাকির বুঝে ওঠার আগে দূর থেকে একটা স্নাইপারের গুলি এসে পড়ে। জাকিরের মাথা বরাবর জাকিরের মাথা ছেদ করে বেরিয়ে যায়। এরপর আরেকটা এসে পড়ে রিফাতের কপাল বরাবর।
নীলা নেহাকে সব কিছু খুলে বলে। গুলি শব্দ পেয়ে নেহা ও নীলা বেরিয়ে পড়ে রুম থেকে। নেহা ভাবছিল হয়তো ওরা নিলয়কে গুলি করেছে, কিন্তু ওর ভাবনা ভুল করে দিয়ে খেয়াল করে জাকির ও রিফাতের মরদেহ মাটিতে পড়ে আছে। সামনে আধমরা হয়ে চেয়ারে বাঁধা নিলয়, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। নেহা খেয়াল করে জানালার পাশে একটু দূরে দাঁড়িয়ে ছেলে, এক হাতে স্নাইপার, মাথায় টুপি, গায়ে রেইনকোট। নেহা মনে মনে বলে, তাহলে কি ওরা মেরেছে ওদেরকে? কিন্তু কেন মেরেছে আর কেনই বা নিলয়কে বাঁচিয়েছে? আর আমি ম্যাগাজিনে যা দেখেছি আর ওদের সম্পর্কে শুনেছি, রাফিয়ানরা নাকি এভাবেই আসে। তাহলে কি কিং এখানে এসেছে? কিন্তু ও নিলয়ের মতো সাধারণ সহজ সরল ছেলেটাকে কেন বাঁচাবে? নাকি নিলয়কে ওরা জানে? নেহা ওদের ধরতে পিছু করবে ভেবে সামনেই যেতেই নীলা বলল, নেহা, নিলয়ের অবস্থা খুব সিরিয়াস, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে এখনই। নিলয়ের কথা শুনে নেহা আর সামনে গেল না। নিলয়কে নিয়ে হসপিটালে যায়। ডাক্তার নিলয়কে এক হাতে সেলাইন দিয়ে অপেক্ষা করতে বলে, আর বলে যায় চিন্তার কোনো কারণ নেই, সকালের মধ্যে তার জ্ঞান ফিরে আসবে। এইদিকে নীলা কেন জানি না সন্দেহ করতে লাগলো, তাই কিনা নীলা হসপিটাল থেকে বাসায় চলে যায়। স্যার, আজ আমি রাফিয়ানদের নিজের সামনে দেখেছি। তুমি ঠিক আছো তো? নেহা সবকিছুই খুলে বলে। তারপর, তুমি তাড়াতাড়ি যাও, ওই ছেলেটার খোঁজ পেয়ে গেছে কিং। কিং এর লোক ওকে যে কোনো সময় মেরে দেবে। নেহা আর দেরি না করে ছেলেটার ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। নেহা ছেলেটার বাসায় গিয়ে দেখে দুটো পুলিশ মরে পড়ে আছে, আর সামনে ওই ছেলেটা এখনো জীবিত আছে। তাই ছেলেটার মুখে পানি দিতে ছেলেটার একটু হুঁশ আসে। ছেলেটা নেহাকে দেখেই চিনতে পায়। ছেলেটা নেহাকে একটা খাম দিয়ে ওখানেই মারা যায়। নেহা এই দৃশ্য দেখার পর কিং এর ওপর খুব রাগ হয়। মনে মনে বলে, কিং, আমি তোমাকে জিন্দা ছাড়ব না, তোমার মরণ আমার হাতেই। নেহা খামটা নিয়ে ওখান থেকে চলে যায়। আর ওই দিকে নিলয়ের হুঁশ আসতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করে নিলয়। তারপর তাড়াতাড়ি করে হাতের স্যালাইনটা খুলে হসপিটাল থেকে বের হয়ে যায়, আর কল করে সুমন ও রায়হানকে সবকিছু রেডি করতে বলে। নিলয় ওখান থেকে চলে যায় মিনার কাছে। মিনার কাছে গিয়ে, মিনা, আমি জানি তুই খুব ভালো এবং মিষ্টি একটা মেয়ে। তুই বড় হয়ে খুব ভালো একটা ডক্টর হবি। জানিস তো, আমারও খুব ইচ্ছে ছিল ডক্টর হওয়ার, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে তা হতে দেয়নি। কিছু মুখোশধারীর কারণে আমার জীবনটা এমন হয়ে গেছে। ভাইয়া, তুমি এমন কথা বলছো কেন? আমি তোমার ছোট বোন, আমি তোমাকে কিছু হতে দিব সব সময় আমার কাছে রাখবো। জানো ভাইয়া, আমাকে একটা বড় লোক একজন মানুষ স্কুলে ভর্তি করে দিয়েছে, আমাদের নতুন বাড়ি করে দিয়েছে। পরে জানতে চাইছি আর বলেছে তুমি বলেছো, তাহলে তুমি এমন জামা কাপড় পরো কেন ভাই? আর যাই হোক, আমার ভাইয়া বেস্ট ভাইয়া, পৃথিবীর সব থেকে ভালো ভাইয়া। এটা বলে মিনা নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় এই প্রথম তার চোখ দিতে খুশির একটা কান্না বয়ে যায়, কারণ এই প্রথম সে কাউকে আপন করে নিয়েছে। মিনাকে তার খেয়াল রাখার জন্য বলে, একটা লোককে ফোন দেই যেন সব সময় মিনার দেখাশোনা করে। এই বলে নিলয় অনেকটা বেদনা নিয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে নীলা তার বাসায় যায়। বাসায় গিয়ে দেখে বাসায় কেউ নেই, তাই নীলা নিলয়ের ওপরের রুমে দিকে যায়। রুমের মধ্যে সব সময় আফজাল সাহেব তালা মেরে দেয়, যেন নিলয় না থাকা অবস্থায় নেহা কোনোভাবেও রুমে না যেতে পারে। নেহা আফজাল সাহেবের রুম থেকে চাবি এনে তালা খোলে। আমার দেখতে হবে যে ওই নিলয় নামের ছেলেটা আসলে কে, কেন এখানে এসেছে, কি উদ্দেশ্য ওর, আমাকে সব জানতেই হবে।
নীলা নিলয়ের রুমে ঢুকে দেখে পুরো রুম ফাঁকা। ভেতরে প্রবেশ করে দেখে একটা ছোট ব্যাগ। ব্যাগটা বের করে নীলা দেখে ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনের ছবি। নীলার চিনতে সমস্যা হয় না, কারণ এমন একটা ম্যাগাজিন তার বাবার হাতে দেখেছে, কারণ এটা রাফিয়ানদের নিয়ে লেখা। এই ম্যাগাজিনটা মাত্র 20টা ছাপানো হয়েছে, তাহলে এই ছেলের কাছে এটা কি করে আসলো? নীলা একটু অবাক হলো। ব্যাগে হাত দিতে তার কাছে একটা খাম আসে। খামের ভিতরটা খুলে নীলা যা দেখে, নীলার পায়ের নিচে মাটি সরে যায়, কারণ খামের ভিতরে যেই ছবিটা ছিল সেটার কেউ না, নীলা ও রুদের ছোটবেলার ছবি। নীলা থমকে দাঁড়ায়। না না, এটা কোনোভাবে সম্ভব নয়। তাহলে কি নিলয় আমার রুদ্রকে জানে, নাকি কোনো ক্ষতি করতে এসেছে ওর? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। আমার পুরো পৃথিবী মনে হয় অন্ধকার হয়ে যাচ্ছে। আমার পুরো পৃথিবী মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি আমার রুদ্রকে কিচ্ছু হতে দিতে পারি না। নীলা আর কিছু চিন্তা না করে নিলয়ের কাছে যেতে বের হয়ে যায়। বাসা থেকে গাড়ি নিয়ে এক মনে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। নীলা আর শুধু তার চোখের সামনেই সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ছে, কারণ নীলার যখন হুঁশ আসে তখন নীলা হসপিটালে ছিল। তখন নীলার বাবা বলেছিল নিলয় আর তার বাবা নাকি বিদেশে চলে গিয়েছে। নীলা আজ হসপিটালে 1 মাস তার সেন্স ছিল না। নীলা নিলয়ের জন্য খুব মন খারাপ করে। নীলা নিলয়ের জন্য খুব মন খারাপ করে, কিন্তু নীলা আসল বিষয়টা আজও জানতে পারেনি। এইদিকে নেহা তার ডিপার্টমেন্টে যায়। নেহা ঘামটা হাতে ছবিটা দেখে তারও পায়ের নিচ থেকে মাটি সরে যায়। একবারের জন্য মনে হচ্ছে সে ভুল দেখেছে, কিন্তু না, ভুল না, এটা সত্যি। কারণ ছবিটা আর কারো না, সে যাকে প্রথম কোনো ছেলেকে ভালোবেসেছিল সে নিলয়, আর নিলয় হচ্ছে কিং। নেহা যেন এটা কোনোভাবেই মানতে পারছে না। একটু পর নিলয় ফোন কলে আসে। নেহা, আমি খবর পেয়েছি কিং নাকি তার একটি বড় মিশন করতে বের হবে আজকে রাতে 2টোই। তুমি সবাই তৈরি করো, আজকে তোমার শেষ মিশন আর রাফিয়ানদের খতম হওয়ার দিন। জি স্যার, আমি এখনই ঠিক করছি। যদি নিলয় কিং হয় তাহলে নিলয় তো হসপিটালে, তাহলে ওই ছেলেটাকে মারলো কে? আর মিশন কে করবে? কারণ নিলয় এখন হসপিটালে না। এই সব উত্তর নিলয়ের কাছ থেকেই পাবো। নেহা আর দেরি না করে নিলয়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝে পথে নীলাকে দেখে নেহা এরপর নীলাকে সব কিছু খুলে বলে। নেহার বিষয় নীলা আর নেহা জিজ্ঞেস করে। হসপিটালে নিলয়ের সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে গিয়ে নীলা ও নেহাকে দেখে একটা অবাক হয়, কারণ নিলয় হসপিটালে ছিল না, ডাক্তাররাও কিছু বলতে পারছে না। এরপর নেহাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিলয়ের মিশনের কথা বলে তখন নীলার সাথে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। নেহা রাজি হয়ে যায়। নেহার কেন জানি না নিলয়কে খারাপ মানুষ বলে মনে হচ্ছে না। সে কোনোভাবে মানতে পারছে না নিলয় হচ্ছে সেই রাফিয়ানদের রাজত্বের রাজা। নেহা তার ফোর্স রেডি করার জন্য বেরিয়ে পড়ে। নীলা আবার তার বাসায় যায়। যদি নিলয়ের রুমে রুদের সম্পর্কে কিছু পায় তাহলে সে রুদকে খুঁজে পাবে, তার প্রিয় মানুষটা। সে রুদকে খুঁজে পাবে, তার প্রিয় মানুষটা, যাকে নীলা তার জীবনের থেকে বেশি ভালোবাসে। নীলা বাসায় গিয়ে আবারও নিলয়ের রুমে খোঁজাখুঁজি শুরু করতে থাকে। একসময় খাটের পাশে ছোট্ট একটা বক্স দেখতে পায় নীলা। বক্সটা হাতে দেখে বক্সটায় তালা মারা, তাই তালা খোলার জন্য একটা রড দিয়ে বাড়ি মারে। ছোট তালাটা খুলে যায়। নীলা বক্সের ভেতর থেকে একটা ডায়েরি, এটা সে রুদকে দিয়েছিল। নীলা এটা দেখে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এরপর নীলা ডায়েরিটা হাতে নিয়ে খুলে দেখে ডায়েরিতে লেখা, প্রিয় অনু, আমার তুমি হয়তো কোনোদিন জানতেও পারোনি তোমার রোদের সাথে কি হয়েছে।
জানো তো অনু, তোমাকে একদিন আমার বড় হওয়ার গল্প বলেছিলাম, মনে আছে? তোমাকে আমি বলেছিলাম আমি তোমার ডাক্তার জামাই হব, কিন্তু কি জানো তো, সেই আশা মনে হয় উপরালা আমার রাখিনি। যেদিন আমার জন্মদিন ছিল সেদিন আমার বাবার সহ কিছু লোক সাধারণ একটা বস্তিবাসীর জায়গার জন্য মেরে দেয়, আর তার খুনের দায়ে আমাকে ফাঁসিয়ে দেয়। বিশ্বাস করো, সেদিন কেউ আমার কথা শুনেনি। আমার চোখে তখন আর অশ্রু ছিল না। সেদিন থেকে গড়ে ওঠে তোমার সহজ সরল রোদ থেকে রাফিয়ান হওয়ার গল্প। তুমি হয়তো জানো না, তুমি তোমার বাবার নিজের মেয়ে না। তুমি হয়তো জানো না, তুমি তোমার বাবার নিজের মেয়ে না, আশ্রম থেকে দত্তক নেওয়া একজন মেয়ে। তাই তো তোমার বাবা কিংয়ের সাথে তোমাকে বিয়ে দেয়, নিজে পাওয়ারফুল হতে চায়। নীলা ডায়েরিটা পড়ে বুক কান্না করতে থাকে। নীলা অনেক আগে জানতে পেরেছে যে আফজাল সাহেব তার নিজের পিতা না, কিন্তু আফজাল সাহেব এর মতো লোক এত বড় জঘন্য কাজ করতে পারে নীলা যেন ভাবতেই পারছে না। এইদিকে নীলয় একটা গলির মাঝখানে হাঁটছে আর ভাবছে সেই দিনটার কথা যেখানে নীলয় প্রথম শহরে এসেছিল। ভাই, সারাদিন কিছু খাইনি, খাওয়ার জন্য কিছু দিবেন? कौन है बे? कोलकाता से है क्या? हिंदी नहीं आती? मुझे तो बांग्ला आती है, तुझे हिंदी आती है क्या? নীলয় চুপ করে থাকে, কারণ নীলয় বাংলাদেশে জেল থেকে পালিয়ে ইন্ডিয়া এসে পড়েছে, আর এটা হচ্ছে দিল্লি। এখানে হিন্দি ভাষায় কথা বলে মানুষ। লোকটা নীলয়কে দেখে বুঝতে পেরেছে যে নীলয় হিন্দি জানে না, তাই লোকটা বলে, হ্যাঁ চোকরা, হে চোকরা, তোমার ঠিকানা কোথায়? তুমি এখানে কেন এসেছো? আসলে আমি বাংলাদেশ থেকে এখানে চলে আসছি। আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দিবেন? লোকটা নীলয়কে একটা রুটি আর একটা কলা দেয়। লোকটা বুঝতে পারে নীলয় অসহায়, কিন্তু লোকটার এই চায়ের দোকান ছাড়া আর কিছু নেই। তখন নীলয়কে লোকটা বলে, দেখো বেটা, আমি গরিব মানুষ, আমার একটা ছেলে আর আমি থাকি। তুমি দেখে মনে হয় বড় ঘরের সন্তান, কিন্তু তুমি অসহায়। তুমি তাহলে আজ থেকে আমার সাথে থাকবে, আমার ছেলের সাথে এই দোকানের মানুষকে চা দিবে। তুমি আমার আরেকটা বেটা হবে। নীলয়কে লোকটা তার কাছে দেখে দেয়, রেখেই দেয়। দিল্লি শহরের মধ্যে থেকে চায়ের দোকানদার আর তার ছেলে সুমন তাদের ভালোই দিন যাচ্ছিল, কিন্তু দিল্লি শহরটা যেমন সুন্দর তেমনই ভয়ানক, কারণ এ শহরের রাজ করে হাজারো রাফিয়ান। একদিন নীলয় আর সুমন স্কুল থেকে ফিরছিল, তখন নীলয় ও সুমন দেখতে পায় তাদের দোকানের সামনে অনেক লোক ভিড় করে রেখেছে। নীলয় ও সুমন কাছে যেতে দেখে দোকানটা পুরো নষ্ট করে দিয়েছে। দোকানের সামনে গুলি অবস্থায় মরে পড়ে আছে সুমনের বাবা। নীলয় স্থির হয়ে দাঁড়িয়ে যায়। সুমন তার বাবার কাছে গিয়ে কান্না করতে থাকে। তখন আশেপাশের লোকের কাছ থেকে শুনতে পায় নীলয় আদি নামের বস্তির ডন সুমনের বাবার কাছ থেকে চাঁদা যায় সুমনের বাবা প্রতিবাদ করার কারণে। সুমনের বাবাকে গুলি করে মেরে ফেলে। নীলয় নিজেকে আর ধীর রাখতে পারে না, চলে যায় সুমনের বাবার ছোট্ট কুঁড়ে ঘরে। ওখানে সুমনের একটা বাবার পুরনো একটা পিস্তল ছিল, দেখতে পেয়েছিল নীলয়। নীলয় রাফিয়াল সম্পর্কে অনেক কিছু পরে জানতে পারে। রাফিয়ানদের মতো হয়ে ওঠার জন্য ও সবকিছুই করতে প্রস্তুত। নীলয় পিস্তলটা নিয়ে তার সুমনকে নিয়ে আদির ডেরায় যায়। তখন আদি একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাকে দর্শন করার চেষ্টা করেছিল। নীলয় গিয়ে সোজা আদির বুকে গুলি করে। একে একে সব গুলি আদির বুকে সেট করে দেয়। নীলয় এই প্রথম রাফিয়ানের হওয়া যাত্রা শুরু হয়। নীলয় এসব ভাবতে ভাবতে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। নীলয় আফজাল সাহেবকে কল দেয়। তখন আফজাল সাহেব কল ধরে বলে,
নিলয়, আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম। আমি সব রেডি করে রেখেছি, আজকে রাতে আসবেন। আমিও তোমার জন্য সব ঠিক করে রেখেছি। নিলয় কল কেটে দেয়। আফজাল সাহেবের কথায় নিলয় কেমন জানি রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছে, কিন্তু সেটা কি নিলয়ের মতো লোক বুঝতে পারছে না। তাহলে কি আফজাল সাহেব নিলয়ের থেকে বেশি মাইন্ড গেমার? তখন আফজাল সাহেব নিজের রুমে নিজেই নিজে বলছে, নিলয়, তোমার জন্য খুব বড় একটা সারপ্রাইজ আমি রেখেছি। তুমি যা জীবনে কল্পনাও করতে পারবে না। নিজের মানুষ যখন ধোঁকা দেয় সেটা কত বেদনাদায়ক তুমি বুঝতে পারবে। নিস্তব্ধ জ্যোৎস্নাতে কুটকুটে অন্ধকারে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। ল্যাম্প পোস্টের সামনে রেনকোট পরা, মাথায় ইয়া বড় একটা রাউন্ড করা টুপি পরা দাঁড়িয়ে আছে নিলয়। আজকের আকাশটা কোন ছায়ার ডাকে গেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে কেন জানি না আকাশটা বুক পেটে কান্না করছে। নিলয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আজকে নিলয় সবকিছুর বোঝাপড়া করবে আফজাল সাহেবের সাথে। একটু পর সুমন আর রায়হান আসে। সুমন নিলয়ের পিস্তলটা হাতে দেয়, নিলয় সেটা পেছনে গুজে দেয়। এইদিকে নেহা ডিপার্টমেন্টের সব পুলিশ নিয়ে লোকেশনে যেতে ওরা বলে যেন সব দিক দিয়ে ঘিরে ফেলে। নেহা নীলাকে নিয়ে জিপ করে নিলয়ের উদ্দেশ্যে রওনা দেয়। নেহা জিপে করে যাচ্ছে আর মনে মনে ভাবছে, যখন নিলয়কে ভার্সিটি থেকে একটু হাঁটতে নিয়ে যায় তখন কিছু ছেলেটা নিয়ে যায় বলে, ওই দেখ খ্যাতটা এত একটা হট মেয়ে নিয়ে হাঁটছে, শালা মনে হয় তাবিজ করছে। নিলয় চুপ করে নেহার সাথে হাঁটছে। এইসব কথা শুনে নিলয় কিছু বলছে না। নেহা জানে নিলয় খুব সাদাসিধে মানুষ, কোনো ঝগড়াতেই সে ফাঁসতে চায় না। তখন নেহা নিজে থেকে ছেলেগুলোকে বলে, এই তোদের সমস্যা কি? রাস্তায় মেয়ে দেখলে টিজ করতে ইচ্ছে করে? কি করব বলো, তোমার মতো মাল দেখে কি ঠিক থাকে? আর ও তো মেয়েদের পিছনে লুকিয়ে থাকা বিল্লা। হা হা হা। ছেলেটা এটা বলে নিলয়ের কাছে যায়। নিলয়ের কাছে এসে কাঁধে হাত দেয়। এত সময় ধরে নিলয়ের চোখের দিকে তাকায়নি ছেলেটি। নিলয়ের চোখ দুটো নীল, চোখ দুটোই একটা ভয়ঙ্কর রূপ আছে। ছেলেটা নিলয়ের চোখ দেখেন, একটু ভয় পেয়ে গেল। ছেলেটা নিলয়ের কাঁধে চোখ দিতে খেয়াল করে নিলয়ের কাঁধে একটা টেটু। ছেলেটা চিনতে ভুল করে না, কারণ ও সব সময় এমন মেয়েদের ইপটিজিং করে, কারণ ওর ভাই রাফিয়ানদের হয়ে কাজ করে আর রাফিয়ানদের সম্পর্কে সবকিছুই ওর ভাইয়ের কাছ থেকে ও জানতে পায়। তাই নিলয় এক কাঁধের টেটুটা দেখে ছেলেটা চিনতে ভুল করে না। নিলয় যে কোনো রাফিয়ান এটা ভাবতেই ছেলেটাকে আটকে ওঠে, প্রাণপণে ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। নেহা বেশ একটা অবাকই হয় ছেলেটার এমন কাজকর্ম দেখে, কিন্তু নেহা এতটা গুরুত্ব দেয় না। আফজাল সাহেব তার লোকেদের একটু দূরে রেখে নিলয়ের কাছে যায়। নিলয় আফজাল সাহেবকে দেখে একটু মুচকি হেসে একটা ব্যাগ দিয়ে বলে, এখানে সবকিছু আছে, আপনার আরো কিছু লাগবে না, আমি সব ঠিক করে রেখেছি। আফজাল সাহেব ব্যাগটা নিয়ে চলে যেতে লাগলো। নিলয় বলে, আপনি কিছু একটা ভুলে যাচ্ছেন। মানে কি বলতে? আপনি তো আপনার নিজের জিনিস নিয়ে গেলেন, কিন্তু এই 24টা বছর ধরে যে জিনিসটার খোঁজ করেছি সেটা তো আমাকে দিলে না। কি সেটা? আপনার লাশ। আফজাল সাহেবের সামনে পিস্তল ধরে কথাগুলো বলা শুরু করে। মনে পড়ে আজ থেকে 24 বছর আগে যে ছোট্ট ছেলেটার সামনে তুই তার মা বাবাকে মেরেছিলি আর তাকে বানিয়ে দিলি মা বাবার খুনি। সাইকো কিলার কি দোষ করেছিল? সেদিন আমার বাবা আমার মা কি করেছিল? এটা বলে নিলয় পিস্তলের ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো গুলি বের হয় না। হঠাৎ করে পিছন থেকে একটা গুলি নিলয়ের পিঠে গিয়ে লাগে, আর একটি গুলি গিয়ে লাগে তার আর এক সাইডে।
নিলয় পিছন ফিরে দেখে গুলিগুলো আর কেউ করেনি, সুমন আর রায়হান করেছে। এবার আফজাল সাহেব হেসে দেয় আর বলে, করবে এটা। নিলয়, কি ভাবছো? এত আয়োজন, এত কিছু, আর তোমার নিজের লোক তোমার সাথে প্রতারণা করেছে। নিলয়, তুমি আসলে একটা বোকা। তোমার বাবার মতো এই রাফিয়ান জগতে যে যত বেশি মাইন্ড গেম খেলতে পারে, সে এই রাফিয়ান রাজত্ব করতে পারে। নিলয় সুমন আর রায়হানের দিকে তাকায় আর বলে, কেন এমনটা করেছিলি? কি করব বলো ভাই, সবাই শুধু কিং কিং করে, আমরা যে সময় কাজ করি তার কোনো দামই নেই। আরে কোথাও ডিল করতে গেলে আমাদেরকে বলে আমরা নাকি কিং এর বডিগার্ড, আমাদের কোনো সম্মান নেই। মুচকি এসে বলে, সম্মান? আমরা বুঝতে পেরেছি তুমি যতদিন এই রাফিয়ান জগতে থাকবে ততদিন আমাদের কোনো রাজ্যত্ব চলবে না, তাই আফজাল সাহেবের সাথে আমরা হাত মিলাই তোমাকে মারার পর আমরা হব দিল্লি শহরের কিং। জানিস তো সুমন, যখন তোর বাবা মারা যায় তখন থেকে ভাবতাম তুই ছাড়া আমার হয়তো আর কেউ নেই। তুই আমার সাথী ছিলি, নিজের ভাইয়ের থেকে বেশি ভালোবাসতাম, তোকে আগলে রাখতাম। রায়হান, তোর মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুই রাস্তায় ছিনতাইকারীর হাতে পড়েছিলি? তোকে বাঁচাতে গিয়ে আমার পেটে ছুরি ঢুকে যায়। তোর এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। সেদিন তুই আমাকে ভাই বলে ডেকেছিলি, সেদিন থেকে তোকে আমি আপন করে নিই, নিজের ভাইয়ের মতো ভালোবাসা দেই। আরে তোরা একটিবার ভুলতি, তোদের আমার সাম্রাজ্য, তোদের প্রয়োজন, হাসতে হাসতে দিয়ে দিতাম। কোনো অভিযোগ ছিল কিন্তু কি জানিস, আমি নিজের শত্রুকেও বাঁচার জন্য একটা সুযোগ দিই, কিন্তু বেঈমানকে না। তখন আফজাল সাহেব হাসতে হাসতে বলে, নিলয়, তোমার বাবাকে আমিও সেদিন বলেছিলাম, শুনবে? আফজাল সাহেব বলতে থাকে নিলয়কে পুরনো কথাগুলো। সেদিন নিলয়ের বাবা অফিসে আফজাল সাহেব যায় আর বলে, মেহরাব, দেখো এই সরকারি চাকরি করে কয় টাকা পাবে? আমার কাছে বড় একটা প্ল্যান আছে, শোনো। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর টাকা? আমার কেন টাকা লাগবে? আলহামদুলিল্লাহ, আমার যা আছে তা দিয়ে বেশ ভালোই চলে যায়। এর থেকে বেশি টাকা দিয়ে আমি কি করব? রিপিট। দেখ, তোর একটা ছেলে আছে, ওর জন্য কিছু তো একটা করতে হবে, ওর ভবিষ্যৎ আছে। আচ্ছা আফজাল, তোর কি হয়েছে বল তো? আমি কিছুই বুঝতে পারছি না। তোর হয়েছে কি বলতো, আসলে বিষয়টা আমাকে খুলে বল। দেখ, আমি পুলিশের চাকরি করি, এই চাকরি নয় কত টাকা পাই। গতকাল আমি মতিউর রহমানের সাথে দেখা করেছিলাম, ওনার সাথে কথা বলেছি। ওসি মনির ও আমাদের সাথে আছে, বন্ধু হয়ে তোকে রিকোয়েস্ট করছি, সামনের যে বস্তি আছে ওই বস্তিটা খালি করার জন্য আমাদের পারমিশন দিয়ে দে, তাহলে আমরা 4 জন মিলে ওখানে একটা মদের ব্যবসা করব। আফজাল সাহেবের এমন কথা শুনে মেহরাব রেগে উঠে ঠাস করে আফজালের মুখে থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, আফজাল, তোকে আমার বন্ধু বলতে লজ্জা লাগছে। তোর মতো এমন একজন সৎ পুলিশ অফিসার এত বড় একটা নোংরা কথা বলতে পারলে আমি কখনো ভাবতে পারিনি। আরে বস্তির জায়গাটা হচ্ছে বস্তির লোকদের, ওদের যদি ওইখান থেকে উঠিয়ে দিই, একটাবারও চিন্তা করেছিস এই দরিদ্র পরিবারগুলো কোথায় যাবে? একটাবার চিন্তা করেছিস ওরা ঠিকভাবে পেট ভরে 3 বেলা খেতে পারবে কিনা? তুই আমার বন্ধু বলে আজকে তোকে আমি ছেড়ে দিচ্ছি, দ্বিতীয়বার যদি আসিস তাহলে কিন্তু তোকে আমি পুলিশে দিয়ে দিব। মেহরাব, তুই কাজটা কিন্তু ঠিক করলি না, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে, বলে দিলাম। তখন আফজাল সাহেব নিলয়ের দিকে তাকিয়ে আবার বলতে থাকে, জানো নিলয়, তোমার বাবা ছিল সৎ অফিসার, তোমার বাবা কখনো অন্যায়কে প্রশ্রয় দিত না, কিন্তু তোমার বাবা আমার গায়ে হাত তুলে সব থেকে বড় ভুল করেছে,
সবার সামনে আমাকে অপমান করেছে। কি করে ছেড়ে দেই তোমার বাবাকে বলো? সেদিন রাতে তোমার বাবাকে আমি নিজ হাতে খুন করি, এই হাতে। কি আফসোসের বিষয় দেখো, সেদিন তোমার বাবাকে বন্ধু হয়ে আমি খুন করেছি। আজ তুমি মরবে তোমার নিজের লোকের হাতেই। তখনই নেহা পেছন থেকে ফায়ার করতে লাগে। তার পুলিশ নিয়ে যায়। তখন আফজাল সাহেবের লোকে এর সাথে নেহার কথাগুলি গোলাগুলি শুরু হয়। তখনই নিলয় আর এক মুহূর্ত স্থির থাকতে পারে না। পায়ের নিচ থেকে দুইটা ট্রাগেল রিভলভার বের করে। রায়হানের সুমনের দিকে ফায়ার করে কপাল বরাবর গিয়ে লাগে। কপাল ছেদ হয়ে বেরিয়ে যায়। রায়হান ও সুমনের মরদেহ মাটিতে পড়ে থাকে। এবার আফজাল সাহেব নিলয়কে দেখে ভয় পেয়ে যায়। হাতের পিস্তলটা দিয়ে নিলয়কে গুলি করে, কিন্তু নিলয় পিছনে যায় না। নিমেষেই আফজাল সাহেবের সামনে চলে আসে। এবার নিলয় আফজালের চোখ বরাবর গুলি করে। একটা আফজাল সাহেবের চোখ ফুটো হয়ে যায়, আর এরপর মাথায় গুলি করে মাথা ছেদ হয়ে বেট হয়ে যায়। আফজাল সাহেব ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এবার নিলয় আফজাল সাহেবের বুকে সবগুলো গুলি মারতে থাকে। নীলা নিলয়ের সামনে এমন অবস্থা দেখে দৌড়ে চলে যায় নিলয়ের কাছে। নিলয় মাটিতে লুটে পড়ে রক্তারক্তি অবস্থায়। নীলা নিলয়কে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন নিলয় তার বুকের পাশ থেকে দিয়ে পুতুলটা বের করে দিয়ে বলে, আমি তোমাকে যত্ন করে রেখেছি অনুপাকি। সব মানুষের সব চাওয়া পাওয়া কখনো পূর্ণ হয় না। সবারই স্বাদ থাকে, কিন্তু সবার স্বাদ যে সবাই নিতে পারে তা কিন্তু না। তুমি সব সময় সুখে থেকো অনুপাকি। নিথর দেহটা একদম নিস্তেজ হয়ে যায়, কোন রকম নড়াচড়াও করে না। ফর্সা মুখটাতে বৃষ্টির বড় বড় ফোঁটায় কাদার ছিটকে হেসে ভর্তি হতে শুরু করে। নীলা জোরে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। নিলয়ের মৃতদেহর বুকটাতে পরপর 5টা গুলি চালায়। কেবল ঠাস ঠাস করে গুলির শব্দ শোনা যায়, কিন্তু কারো চিৎকার আর কোথাও শোনা যায় না। সব দিকে নিস্তেজ হয়ে থাকে। নিলয় ওখানে প্রাণ ত্যাগ করে। নীলা ও নেহা নিলয়ের সামনে এসে কান্না করতে থাকে। নীলা তার প্রিয় মানুষটাকে কাছে পেয়েও হারিয়ে ফেলল। নীলা হাউমাহু করে কান্না করতে থাকে। পৃথিবীর মানুষ সত্যি বড়ই অদ্ভুত। তারা সমাজে ভালো মানুষে যে খারাপদের কথা শোনাতে পিছুপা হয় না, কিন্তু সে কেন খারাপ হলো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এইসব ভালো মানুষরূপী মানুষদের মারার জন্য নিলয়কেই বরাবর বারবার দরকার। তবে আজ থেকে ভালো নিলয় মৃত্যুর দেশে পারি জমাতে চলে যায়। নিষ্ঠুর পৃথিবী নিলয়কে তার ভালোবাসার মানুষটার সাথে এক হয়ে থাকতে দিল না। কথাটা হয়তো সত্যি। ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু বেঈমানকে কখনো মাফ করা যায় না। চারপাশে কতগুলো লাশের সমাহার, আর 3 জন রাফিয়ান জগতে সমাপ্তি এসে দাঁড়িয়ে অসমাপ্ত ভালোবাসা বৃষ্টির বিলাস করছে। হয়তো রাফিয়ান জগতের সমাপ্তটা এখানেই শেষ, নাকি আবারও জন্ম নিবে রাফিয়ান জগতের কিং।